প্রিয় দর্শক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আয়োজন শুরু করতে চাই। করোনার এই দুর্যোগের সময়ে, মহামারীর সময়ে যারা জীবন বাজি রেখে, জীবন তুচ্ছ করে আমাদেরকে নানাভাবে সেবা দিয়ে যাচ্ছেন, সেই সমস্ত যারা চিকিৎসক রয়েছেন তাদের প্রতি আজকে এক ধরনের কৃতজ্ঞতা এটি নিউজের আমরা জানি। এবং আপনারা যারা গণমাধ্যমে নানা খবর খেয়াল রাখেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে করোনা শুরু হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ গেল শুক্রবার পর্যন্ত প্রায় ১০০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। সব কিছু মিলে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। অর্থাৎ এই ফ্রন্টলাইন ফাইটার্সরা একেবারে শুরু থেকে, মানুষ যখন নানাভাবে পালিয়ে যাওয়ার একটা প্রবণতা ছিল, নিজের জীবনকে তুচ্ছ করে এই সব মানুষেরা সেবা দিয়ে গেছেন, যে কারণে আমরা অনেক বেশি স্বস্তিদায়ক একটা পরিস্থিতির মধ্যে রয়েছি। সব কিছু মিলে এমন কিছু মানুষ আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আমরা পেয়েছি। দর্শক একটু জানিয়ে রাখতে চাই যে যারা অপেক্ষাকৃত তরুণ, কিন্তু এদের মধ্যে অবশ্যই অনেকেই বলতে তারা নিজেরাও আক্রান্ত হয়েছিলেন, নিজেরাও সুস্থ হয়েছেন, আবারও তৃতীয় দফা আক্রান্তের আশঙ্কায় রয়েছে। সব কিছু মিলিয়ে আমরা যাদেরকে পেয়েছি এক ধরনের কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা ইউটিসি অধ্যাপক এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ স্যারকে পেয়েছি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া, পরিচালক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমরা পেয়েছি ডাক্তার দীপঙ্কর ঘোষ, ইনডোর মেডিকেল অফিসার, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের। আমরা পেয়েছি ডাক্তার খালেদ ইকবাল, কনসালটেন্ট অ্যান্ড হেড কার্ডিওলজি বিভাগ, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের। এছাড়াও ডাক্তার নিহারঞ্জন দাস আমাদের সঙ্গে রয়েছেন, ডাক্তার মুক্তাদির ভুইয়াও রয়েছেন। আমরা শুরু করতে চাই আবদুল্লাহ স্যারকে দিয়ে। যে স্যার, গেল শুক্রবার ১০০ জন চিকিৎসক, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে আমরা যদি মুক্তিযুদ্ধের শহীদ তালিকাও দেখি, তাতেও কিন্তু ১০০ জন চিকিৎসকের আমরা মৃত্যুর খবর আমাদের কাছে থাকে না। এটি একটি সব কিছু মিলিয়ে শোকের একটি বিষয়, কিন্তু তারপরও যেভাবে সেবা পাচ্ছে, এবং আমরা আজকের চিত্রটি যদি জানিয়ে রাখি যে কোভিডের আজকের সংখ্যা কত, মৃত্যুর সংখ্যা কত, আক্রান্তের সংখ্যা, কিন্তু সব কিছু মিলে একটা কিন্তু সহনীয় পর্যায়ের মধ্যে নিয়ে যারা গেছেন তাদের মধ্যে এই ফ্রন্টলাইন ফাইটার্সরা কিন্তু অন্যতম। সব কিছু মিলে অভিভাবক হিসেবে, সিনিয়র চিকিৎসক হিসেবে সব কিছু কাছ থেকে দেখার আপনার সুযোগ হয়েছিল। এবিএম আবদুল্লাহ, আপনার কাছ থেকে শুনবো। আপনি আপনার অডিও বাটনটি আনমিউট করে আপনার এই বিষয়টি যদি আমাদেরকে একটু জানান। আবদুল্লাহ স্যার। ধন্যবাদ আপনাকে। দর্শকদেরও স্বাগত জানাচ্ছি। তো আপনার কাছ থেকে আমি নিজেও জানি, আপনার কাছেও জানতে পারলাম, বিভিন্ন মিডিয়াতেও জানতে পারছি গতকাল পর্যন্ত ১০০ জন চিকিৎসক মারা গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন। এবং গতকালকে কিন্তু ২ জন ডাক্তার, আমাদের চিকিৎসক মারা গেছেন। তার আগের দিনও একজন মারা গেছেন এবং গত সপ্তাহে ২ জন অধ্যাপকও মারা গেছেন। তো ১০০ জনের যদিও নাম আসছে, আসলে আমার ধারণা যে আরো বেশ কয়েকজন মারা গেছেন, তবে এরকম ডকুমেন্টেড না বা এরকম প্রুফ হয় নাই। আমি মনে করি শতাধিক চিকিৎসক কিন্তু আমাদের ছেড়ে চলে গেছেন। আমি শুরুতেই তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের শোক সন্তপ্ত পরিবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এবং শুধু তাই না, ডাক্তাররা হাইয়েস্ট নাম্বার, বোধহয় ফ্রন্টলাইন ফাইটারদের মধ্যে ডাক্তারদের মৃত্যুর সংখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি। এছাড়াও সমাজে অনেক বিশিষ্ট ব্যক্তি, সাধারণ মানুষ অনেকেই কিন্তু মারা গেছে। মৃত্যুর সংখ্যা তো আপনি জানেন প্রায় ৬,০০০-এর মতো। আমি সবারই আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা। এবং অনেকে এখনো কিন্তু আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে রয়েছে এবং কয়েকজন ডাক্তার আমি জানি তারা কিন্তু আক্রান্ত হয়ে আইসিইউ তে আছেন, ভেন্টিলেটর আছে, এরকম কয়েকজন ডাক্তারকে আমি জানি। আমি ২ জনকে দেখছিও, চিকিৎসাও চলছে। আমি তাদেরও দ্রুত রোগ মুক্তি কামনা করি। তো এখানে যে একটা কথা বলতেই হবে, যেটা আপনি বললেন যে এত ডাক্তার মারা গেছে এবং অনেক সিনিয়র, আমারও সিনিয়র আছে, আমার সমসাময়িক আছে, আমার জুনিয়র আছে, আমার অনেক স্টুডেন্টও আছে, আমার কলিগ আছে, অনেকে কিন্তু মারা গেছে। এটা আসলে অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখজনক। একটা কথা হয়তো আপনিও স্বীকার করবেন, সবাই স্বীকার করবে, তারা মৃত্যুটাকে কিন্তু তুচ্ছই মনে করছেন। শুরুতে একটু ভয়ভীতি ডাক্তারদের মধ্যে ছিল, আমাদের সবার স্বাস্থ্যকর্মী সবার মধ্যেই ছিল। কিন্তু তারা কিন্তু ওই ভয় ভীতিকে তুচ্ছ মনে করে, মৃত্যুটাকে তুচ্ছ মনে করে, মানুষের ভালোর জন্য, মানুষের সুস্থ করে, জনগণকে সুস্থ করে তোলার জন্য তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এবং মানুষকে সেবা দিয়ে কিন্তু গেছেন এবং এই সেবা দিতে গিয়েই তারা তাদের জীবনটাকে হারিয়েছেন।
এবং তার জন্য তো অবশ্যই তার ফ্যামিলির জন্য অনেকের বাপ মা ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন কত বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী কতজনই তো রয়ে গেছেন। তো সবাইকে ছেড়ে আমাদেরকে বলতে পারেন যে বিশেষ করে বাপ মা আত্মীয় স্বজন অনেকে তো রয়ে তাদেরকে মানে আকুল সাগরে ভাসিয়ে তারা কিন্তু আমাদের ছেড়ে চলে গেছেন। আমি তাদের আবারও আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যে এই যে দুঃসময়ে সারা পৃথিবীতে একটা প্যান্ডেমিক চলছে, করোনা ২১৫টা দেশে এই করোনার সংক্রমণে মানুষ ঝুঁকিতে রয়ে গেছে। এই সময় শুধু ডাক্তার না, আমরা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, ইভেন ওয়ার্ড বয়, আয়াস, হেলথ রিলেটেড যত লোকজন আছেন সবাই কিন্তু আমরা পালিয়ে যাই নাই। আমরা চিকিৎসা আগেও দিয়েছি, এখনো দিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও কিন্তু আমরা জনগণের সেবার জন্য, মানুষের স্বাস্থ্য ভালোর জন্য, তাদেরকে ভালো সারিয়ে তোলার জন্য জীবনের ঝুঁকি নিয়ে আমি মনে করি যে আমাদের ডাক্তাররা কিন্তু চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও কিন্তু তারা দিয়েই যাবেন। এবং জনগণের কাছে একটাই প্রত্যাশা যে ডাক্তাররা কিন্তু দেখেন গত বছর ডেঙ্গুতেও যখন ভয়াবহ অবস্থা ধারণ করছিল, আমাদের ডাক্তাররা কিন্তু একদম নিরলস ভাবে দিন নাই রাত নাই, খাওয়া দাওয়া নাই, পরিশ্রম করে মানুষের সেবা দিয়ে কিন্তু গেছে। এবারও করোনার সময়ে একইভাবেই আমাদের ডাক্তার সহ সমস্ত স্বাস্থ্যকর্মী মানুষের সেবা দিয়ে যাচ্ছেন এবং আমি মনে করি যে এটা একটা বিশাল কাজ। মানবতার জন্য এর চেয়ে বড় দায়িত্ব আমি মনে করি অন্যদের কারো কিছু বলতে চাচ্ছি না। সবাই কিন্তু পালন করছেন যার, যার সামর্থ্য অনুযায়ী। আমি মনে করি ডাক্তাররা কিন্তু সবচেয়ে তাদের গুরু দায়িত্ব সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, নিষ্ঠার সাথে কিন্তু পালন করে গেছেন আরকি। এবং ফ্রন্টলাইন ফাইটারের মধ্যে আমাদের ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা যেমন করছেন, অন্যান্য ফ্রন্টলাইন ফাইটার কিন্তু রয়ে গেছে। যেমন বিশেষ করে নিরাপত্তা কর্মী, আমাদের পুলিশ ভাই, র‍্যাব, বিজিবি তারাও সেবা দিয়ে গেছেন। এবং আমি মনে করি যে অনেক সাংবাদিক ভাইও, বেশ কিছু সাংবাদিক কিন্তু মারা গেছেন। তারাও ফ্রন্টলাইন ফাইটার। তারাও কিন্তু নিরলসভাবে কাজ করে সেবা দিয়ে বিভিন্ন জায়গায় সংবাদ কালেক্ট করতে হয়েছে। তারা প্রচার করছেন। জনগণকে স্বাস্থ্য তো সচেতন করে তোলার লক্ষ্যে তারাও কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমিও তাদের গভীর শ্রদ্ধার সাথে আমাদের যে ছেড়ে অন্যান্য নিরাপত্তা কর্মী, সাংবাদিক ভাই যারা চলে গেছেন তাদেরকেও কিন্তু আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং আমি মনে করি আগামী দিনেও তারা এইভাবেই জনগণের জন্য জীবনের ঝুঁকি নিয়ে তারা তাদের সেবা অব্যাহত রাখবেন। স্যার, এটি আমি মনে করি স্যার আরকি। আসন্ন শীত নিয়ে নানান কথা এবং সরকারের পক্ষ থেকে যথেষ্ট প্রস্তুতির কথা আমরা সবসময় জানি এবং আমরাও কিন্তু একটু সুযোগ পেলে মানুষ যেন সচেতন হন সেই ব্যাপারটি বারবার তুলে ধরার চেষ্টা করি। বা আমরা যখন দিনের বেলাতে বা বিকেলে এই অনুষ্ঠানটি কি হবে, আমাদের এডিটোরিয়াল পলিসি কি হবে, সেগুলো নিয়ে নিজেদের মধ্যে কথা বলে তখন কিন্তু একটি জিনিস পরিষ্কারভাবে আনার চেষ্টা করি, অর্থাৎ মানুষের কল্যাণ হয় এ ধরনের বিষয়গুলো প্রচারণায় আনা। এবং আপনি বারবার বলে থাকেন, আমরা দেখেছি যে বিশেষ করে গত বছর ডেঙ্গুর সময়টিতে আমরা খুবই কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি নানাভাবে আমাদের পরামর্শ উপদেশ দিতেন, সেগুলো আমরা প্রচার করতাম এবং মানুষের কিন্তু কল্যাণ সাধিত হতো। এবার শীত নিয়েও কিন্তু যথেষ্ট প্রস্তুতি সরকারের রয়েছে, তারপরেও কি প্রস্তুতি বা বিশেষ করে চিকিৎসকদের, একেবারে গ্রাম অঞ্চলের স্বাস্থ্যকর্মী কিংবা সেই ছোট ছোট যারা আছেন, টেকনিশিয়ান যারা আছেন, তারাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন এবং তাদের জন্য কি বলা, যে কি সাবধানতা অবলম্বন করবেন, কারণ তারা তো আর পালিয়ে যাচ্ছেন না, তারা কিন্তু নিজের জীবন তুচ্ছ করেই সেবাটি দিচ্ছেন। অর্থাৎ তাদের একটা পরামর্শ আপনি তো দিতেই পারেন। সবকিছু মিলে কি বলবেন আব্দুল্লাহ স্যার? ধন্যবাদ আপনাকে। আমার কথা তো একটাই যে আসলে শীত যেহেতু সামনে আমরা সবাই কিন্তু আশঙ্কা প্রকাশ করছি। আমাদের জনস্বাস্থ্য যারা বিশেষজ্ঞ, আমরা ডাক্তাররা, ইভেন জনগণ, মাননীয় প্রধানমন্ত্রী তো নিজেও বলছেন। উনি তথ্যপত্রের ভিত্তিতেই কিন্তু বলছেন যে সামনে শীত আসবে, বিশেষ করে ডিসেম্বর মাসে একটা ঝুঁকি কিন্তু আমাদের রয়েই গেছে। শুধু তাই না, পৃথিবীর অনেক দেশে শীত প্রধান দেশ, ইউরোপীয় হুম দেশে দেখেন ওখানে কিন্তু তারা দ্বিতীয় ঢেউ বলছে। আমরাও কিন্তু ওই আশঙ্কায় আছি হুম যে প্রথম ঢেউ যা ছিল এখন কিছুটা কমের দিকে, আবার যদি বাড়ে তখনই আমরা দ্বিতীয় ঢেউ বলবো। একটু ঝুঁকি তো রয়েই গেছে, কারণ শীতে কিছু কিছু রোগ আসলে এমনিই বাড়ে মানুষের, যেমন ধরেন সর্দি কাশি, নিউমোনিয়া বলেন, বাচ্চাদের রেসপিরেটরি ইনফেকশন বা অন্য যে কোনো ইনফ্লুয়েঞ্জা ফ্লু যাই বলে, এগুলো তো বাড়ছেই, শীতকালে বাড়তেই পারে। বিশেষ করে যারা বাচ্চারা বয়স্ক তাদের কিন্তু ঝুঁকির মধ্যে বেশি থাকে। হুম এবং বিশেষ করে যাদের কোমরবিডিটি আছে, অন্যান্য রোগে যারা ভুগেন, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, স্ট্রোক, হার্ট, লিভার, কিডনি, এই ধরনের রোগী, তাদের তো ঝুঁকি নরমালি কিন্তু শীতকালে হয়। আর করোনা যেহেতু একটা ভাইরাস, সুতরাং শীতকালে একটা ঝুঁকি কিন্তু এমনিতেই হুম রয়ে গেছে, হইতেই পারে। যদিও আবহাওয়ার সঙ্গে এটা ডেফিনিটলি এখনো প্রমাণিত না, তারপরেও
এটা তো চায়নাতে যখন শুরু হয়, কিন্তু গত বছর ডিসেম্বর মাসে, তখন কিন্তু প্রচন্ড শীত ছিল। অনেকের ধারণা ছিল যে শীতে বাড়বে, গরম হলে তো কমে যেতে পারে, কিন্তু আসলে গরমে তেমন কমে না। আমাদের দেশে গরম তো বাড়লো, মিডল ইস্টে হুম, বাড়ছে, এই যে সিঙ্গাপুর বলেন, ইয়েতে বলেন, সব জায়গায় তো বেড়েই যাচ্ছে। তো একটা ঝুঁকি তো আমাদের রয়ে গেছেই। তারপরেও আমি বলবো, বিশেষ করে শীতকালে আরেকটা প্রবলেম হয়, শীতকালে মানুষ কিন্তু দরজা জানালা বন্ধ করে রাখে, হুম, বদ্ধ ঘর থাকে, তো বদ্ধ ঘরেও কিন্তু ওই করোনার সংক্রমণটা বেশি হওয়ার ঝুঁকি থাকে। সুতরাং এইটাও একটা বিভিন্ন কারণে আমাদের ঝুঁকিতে রয়ে গেছে। কিন্তু আমি যেটা সবচেয়ে মনে করি সেটা হলো, জনগণের মধ্যে কিন্তু একটা উদাসীন ভাব, শৈথিল্য হুম, ভাব, ড্যাম কেয়ার ভাব, বা করোনা যে আছে এটা তো জনগণ মনেই করে না। অন্তত রাস্তাঘাটে হুম, গেলে তো মনে হয় যে করোনা এই দেশে আছে বলে তো মনেই হয় না। বিশেষ করে ইভেন ঢাকা শহরে এত লোকজন গায়ের উপরে গা দিয়ে হাটে ঘাটে, বাজারে, ফুটপাতে, দোকানে, সব জায়গায় লুকে লোকারণ্য, কেউ কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলছে না। এটা কিন্তু আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। সেজন্য জনগণের জন্য আমি প্রথম বলতে চাচ্ছি যে আপনারা কিন্তু অবশ্যই হুম, এই শৈথিল্যটা ভাবটা দেখাবেন না, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমি তো বারবার একটা কথা বলি, 3টে কাজ করলেই হবে। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন, হাত ধোয়ার চর্চাটা চালু রাখবেন, এবং এই যে শারীরিক দূরত্ব, এটা কিন্তু আপনার মেনটেন করে চলতেই হবে। তাহলে কিন্তু আমি আমাদেরকে, আমার পরিবারকে, আমার দেশবাসীকে, সারা দেশের মানুষকে আমরা তো ঝুঁকির মধ্যে ফেলে দিব। হুম, এটা যেন না হয়, এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত। আর আমাদের স্বাস্থ্যকর্মী যারা, ডাক্তার যাদের কথা বললেন, ডাক্তার, নার্স, ওয়ার্ড বয়, আয়া, টেকনিশিয়ান, সবারই একটা কাজ। এখন কিন্তু আমি মনে করি যে আমাদের ডাক্তাররা যথেষ্ট দক্ষ, নার্সরা দক্ষ, অন্যান্য যারা টেকনিশিয়ান সবাই দক্ষ। তারা কিন্তু সুন্দরভাবে মানুষের চিকিৎসা দিয়ে, তারা কিন্তু আর ভয় ভীতি পায় না। হুম, শুরুতে আমাদের মধ্যে একটু দুর্বলতা ছিল, কারণ নতুন রোগ, আমরা অনেক কিছু জানতাম না, ভয় তো আমাদের ছিল, এটা স্বাভাবিক। ভয় পাওয়াটা তো অন্যায় কিছু না, মানুষ হিসেবে যে কেউ তো ভয় পেতেই পারে। কিন্তু আমি মনে করি আমাদের স্বাস্থ্যকর্মী যারা আছে সর্বস্তরে, তারা কিন্তু ভয় ভীতি কাটিয়ে উঠছেন। আমরা দক্ষভাবে রোগীর কিন্তু চিকিৎসা আমরা করে যাচ্ছি, এবং করে ইনশাল্লাহ যাব। ভবিষ্যতে যত দুর্যোগী আসুক, যদি দ্বিতীয় ঢেউ আসুক, সংক্রমণের ঝুঁকি পারুক, আমরা কিন্তু আমাদের কাজকর্ম থেকে পিছপা হব না। আমি বিশ্বাস করি যে আমাদের ডাক্তার, অন্যান্য যারা আমাদের স্বাস্থ্যকর্মী যারা আছেন, সবাই কিন্তু আমরা অবশ্যই আমরা সেবা দিয়েই যাব। সেটা যত ঝুঁকি হোক, জীবনের মায়া ত্যাগ করেই হোক, বা জীবনের ঝুঁকি নিয়ে হলেও, আমি মনে করি দেশের মানুষের ভালোর জন্য, বাহ! মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। স্যার, আবারও আসবো আপনার সঙ্গে। আমাদের সঙ্গে ডাক্তার উত্তম বড়ুয়া আছেন, তার কাছে একটু যাব। তিনি নিজেও কোভিড-19 পেশেন্ট ছিলেন, এবং সে সময়টিতে এটিএন নিউজের নিয়মিতই আমরা প্রচার করতাম, এবং তার একটি ইন্টারভিউর কথা আমার মনে আছে। তিনি নিজে চিকিৎসা নিয়েছিলেন তার হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে, এবং তিনি বলেছিলেন, আমি যদি আমার হাসপাতালে নিজে চিকিৎসাটা না নেই, তাহলে আমার যারা স্বাস্থ্যকর্মী আছে, আমার যারা কলিগস আছে, বা কিংবা যারা আমাদের বাংলাদেশের মানুষ আছে, তারা কিভাবে আমার উপর আস্থা রাখবেন। আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং ডক্টর উত্তম কুমার বড়ুয়া, যে কথা বলছিলাম, যে এইটি হচ্ছে যেমনটা বলছিলেন আবদুল্লাহ স্যার, যে আসলে ডাক্তাররা কখনো পালিয়ে যায় না। সেই মুক্তিযুদ্ধের সময়ও দেখেছি যে জীবন দিয়েছে, কিন্তু তারপরও মানুষের কল্যাণে, দেশের কল্যাণে এগিয়ে গেছে। যে কারণে আমাদের এই কৃতজ্ঞতা। সব কিছু মিলে আপনার কি যোগ করার আছে, উত্তম কুমার বড়ুয়া? ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য বারবার এটিএন নিউজ আমাদেরকে এটিএন নিউজের পাশে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করছে। আমরা দেখেছি প্রণব সাহা, মুন্নি সাহা, প্রভাস আমিন সহ অনেকেই শুধু ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য এটিএন নিউজ বারবার অনেকবার আমাদেরকে এই প্রোগ্রামে এনেছেন বা করেছেন। এই জন্য এটিএন নিউজকে আমি ধন্যবাদ জানাই। আসলে দেখেন, আমরা যারা চিকিৎসক নিশ্চয়ই আমরা মানব সেবায় ব্রতী নিয়েই এই চিকিৎসা সেবায় আমরা করছি। আবার আমাদের মধ্যে দুই একজন যে নৈতিকতা বিবর্জিত হয়ে অনৈতিক বা নন এথিক্যাল কাজ করছে না, তাও না। তবে অধিকাংশই চিকিৎসক আমাদের যে মানুষের রোগীর প্রতি সহানুভূতি, মমত্ববোধ নিয়েই আমরা কাজ করি। তো এটির আমরা প্রমাণ নিশ্চয়ই আপনারা বলেছেন, বারবার বলছেন। গত বছরও ডেঙ্গু ছিল। আমরা ডেঙ্গুতে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা মোকাবেলা করেছি। এই ঝুঁকি নিতে গিয়ে আমাদের অনেক চিকিৎসক, নার্সকেও আমরা প্রাণ দিতে হয়েছে। আমার আজকের দিনের একটি কথা বলি। আমার একজন নার্স তখন আইসিইউতে ভর্তি ছিল, তার প্রেগন্যান্ট ছিল। তখন ৬ মাসের প্রেগন্যান্ট।
আজকে সেও বেঁচে গেছে ভাগ্যক্রমে, এবং তার বাচ্চাটাও বেঁচে গেছে। আজকে তার বাচ্চাকে নিয়ে আসছে আমার কাছে, তার 1 বছর পূর্তি হয়েছে। বাবা। সে বাচ্চার নাম রেখেছে সকাল। আমি বলছি কেন ডেঙ্গু না, সকাল রেখেছেন কেন? তো এই হলো আমাদের ঝুঁকি। আজকের দিনে নিশ্চয়ই আমি শুধু সোহরাওয়ার্দী হাসপাতালের কথা যদি বলি, আজকে আমি নিহার রঞ্জন দাস আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি, সে আমার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের একজন সহকারী রেজিস্ট্রার। সে আমাদের তিনবার আমার কোভিড টেস্টে পজিটিভ হয়েছে। ৩ বারই সেই উপসর্গ দিয়ে আক্রান্ত হয়েছে। উপসর্গ নিয়ে বারবার হসপিটালে ভর্তি হয়েছে। এখনো দেখছি সে আমাদের হাসপাতাল থেকে ভর্তি অবস্থায় আপনাদের অনলাইনে যুক্ত হয়েছে। তা আমি কখনো শুনি নাই যে নিহার রঞ্জন বলতে, স্যার আমি ২য় বার আক্রান্ত হয়েছি বা আমি ১ম বার আক্রান্ত হয়েছি, আমি আর কোভিডে ডিউটি করব না। সে কখনোই বলে নাই। এবারও ৩য় বার সে কখনোই বলে নাই, স্যার আমি আর ডিউটি করব না। কিন্তু বরঞ্চ আমরা ভাবছি সে ৩য় বার আক্রান্ত যেহেতু হয়েছে, তাকে আর কখনোই আমরা কিউবিতে ডিউটি দেব না। তো এরকম একটি অবস্থা। আরেকটি সংখ্যা সত্যি আমাদের প্রফেসর আব্দুল্লাহ স্যার বলেছেন সঠিকই। আমাদের তথ্যগত কালকের দিন পর্যন্ত ১০৩ জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। আমাদের প্রথম চিকিৎসকের নাম আপনারা জানেন মঈনুদ্দিন, যিনি সিলেট মেডিকেলে কাজ করতেন। আর গতকালের যিনি সর্বশেষ চিকিৎসক, গতকালের যিনি প্রফেসর আব্দুল জলিল, তিনি ফিজিওলজির একজন প্রফেসর ছিলেন, ব্যক্তিগতভাবে আমার একজন চিকিৎসক, এবং তিনি অধ্যক্ষ ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের। ২ জন ডেন্টাল সার্জন আর ১০১ জন এমবিবিএস ডাক্তার মৃত্যুবরণ করেছেন। এই পর্যন্ত সকল ডাক্তারদের আমাদের যে তালিকা পেয়েছি, এই তালিকা অনুযায়ী ২,৮৫৩ জন চিকিৎসক এফেক্টেড হয়েছে, এবং নার্স এফেক্টেড হয়েছে ১৯৬৮ জন, এবং আমাদের স্টাফ, অন্যান্য স্টাফ আক্রান্ত হয়েছে ৩,২৭১ জন। তো আমরা কখনোই আসলে স্যার সত্যিই বলেছেন আব্দুল্লাহ স্যার, আমরা হয়তো প্রথমে একটু ভয় পেলেও আমাদের চিকিৎসক বা নার্সরা এখন অত্যন্ত সাহসী। এখন সবাই এক একজন নিহার, এক একজন ইকবাল, এক একজন আমাদের হলো মুক্তাদির বা দীপঙ্কর ঘোষ। আমরা সবাই এখন কিন্তু কেউ ভয় পায় না, এবং আমাদের সক্ষমতা ও অনেক বৃদ্ধি পেয়েছে। তো আমরা শুধু যে জিনিসটি বলতে চাই, আমরা কোনো প্রণোদনা চাই না, যদিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি এই দেশের আমাদের সরকার প্রধান, আমরা বুক ভরে গেছে, তিনি আমাদের ডাক্তারদের প্রশংসা করেছেন, তাদের কৃতজ্ঞতার কথা বলেছেন, নার্সদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। কিন্তু আমরা আর কারো যাদের স্বীকৃতি পাওয়ার কথা, আমরা কিন্তু অনেকের পাইনি। তা আমরা প্রণোদনা বড় কথা নয়, আমরা কিন্তু প্রণোদনা চাই না। আমরা অন্তত মৃত্যুর আগে আপনার সরকারের বা আমাদের মন্ত্রণালয়ের অন্তত স্বীকৃতিটুকু পেতে চাই। আমি যে স্বীকৃতি নিয়ে অন্তপক্ষে আমরা মরতে পারি, জি আমরা একজন স্যার। ফ্রন্ট ফাইটার। স্যার আমাদের ফ্রন্ট লাইন ফাইটার দীপঙ্কর ঘোষ আছেন, যিনি নিজেও ২বার আক্রান্ত হয়েছেন। দীপঙ্করের কাছে আমরা যাব, ডাক্তার মুক্তাদির ভূঁইয়া আছেন, ওর কাছেও যাব। কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি নিহার রঞ্জন দাস বলছিলেন যে আমরা হাসপাতালের বেডে শুয়ে অনলাইনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমি জানি না মানে নিহার রঞ্জন দাস মন্তব্য নিহার মানে সব কিছু মিলে একটা তো কাজ করতেই হবে, এবং কাজ করলে এই ঝুঁকিটা তো থাকবে। কিন্তু পালিয়ে যাওয়া তো নিশ্চয়ই আমরা শিখিনি, এবং শিখিনি বলেই একেবারে যতক্ষণ দেহে প্রাণ আছে প্রাণপণে কাজটি করার একটা চেষ্টা কিন্তু থাকে। সব কিছু মিলে নিহার কি যুক্ত করবেন, কি জানাবেন নিহার? আসলে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, এখানে উপস্থিত আছেন আমার সম্মানিত পরিচালক স্যার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে আমাদের পায়োনিয়ার অধ্যাপক এবিএম আব্দুল্লাহ স্যার সহ আমার বিভিন্ন কলিগ, এবং সর্বোপরি এটিএন নিউজকে, যে এরকম একটি প্ল্যাটফর্মে আমার মতো জুনিয়র একজন চিকিৎসককে আপনারা সামনে আনার চেষ্টা করেছেন। আসলে চিকিৎসকরা পলায়ন কাজের সাথে আসলে জড়িত কোনোভাবে আগেও ছিল না, এখনো নেই। তারা ফ্রন্টলাইন ফাইটার হিসাবে ডেঙ্গু পরিস্থিতি যেরকম মোকাবেলা করেছেন, চিকুনগুনিয়ার পরিস্থিতি মোকাবেলা করেছেন, এবং কোভিড সিচুয়েশনেও একইভাবে কাজ করে গেছেন, এখনো করছেন। তো এখানে আমাদের আসলে ভয় পাওয়ার কিছু নেই, আমাদের পেশাটাই এই ঝুঁকিপূর্ণ পেশা। কিন্তু আমাদের মাঝে মাঝে আশাহত হতে হয় যখন দেখি যে আসলে
আমাদের কাজের মূল্যায়নটা আমাদের মন্ত্রণালয় কিংবা অধিদপ্তর করে না। আমরা কাজ করছি, আক্রান্ত হচ্ছি ভয় না পেয়ে, কিন্তু আমাদের সেই কাজের স্বীকৃতি আমাদের আসলেই দরকার, যেটি আমাদের কর্মস্পৃহাকে আরো বহুগুণ বাড়িয়ে দেয় রোগীর সার্ভিস দেওয়ার জন্য। এই কাজটা না হলে আসলে আমাদের কর্মস্পৃহাটা কমে যায়। ইয়ে, আমরা যুক্ত হব আবারও, হয়তো সংযোগে কিছুটা সমস্যা হচ্ছে। আমরা যেতে চাই, আমাদের সঙ্গে ইকবাল ভাই আছেন, ইকবাল ভাইয়ের কাছে একটু যেতে চাই যে বিশেষ করে ডাক্তার খালেদ ইকবাল, তিনি কনসালটেন্ট অ্যান্ড হেড কার্ডিওলজি বিভাগ, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল। ইকবাল ভাই, যখনই আপনাকে ফোন করি তখনই দেখি যে একেবারে হয় ওয়ার্ডে নয়তো রোগীর সঙ্গে কথা বলছেন, সব কিছু মিলে মানুষের পাশে থাকার যে একটা চেষ্টা, ব্রত এবং এইসব নিয়ে আপনারা যেমন এগিয়ে যাচ্ছেন, বাংলাদেশও এগিয়ে যাচ্ছেন। শুরুর দিকে পুলিশের আক্রান্তের সংখ্যা আমরা অনেক বেশি দেখতাম, মৃত্যুর সংখ্যাও নানাভাবে দেখতাম, এবং ধীরে ধীরে কিন্তু পুলিশের মৃত্যুর সংখ্যা কিন্তু কমে আসছে, এবং এখন কিন্তু খুব একটা আমরা নিউজ কভার করতে গিয়ে এই জিনিসগুলো পাই না। সব কিছু মিলে আজকে আবদুল্লাহ স্যার আছেন, উত্তম দা আছেন, সব কিছু মিলে তাদের সামনে আপনার কি বলার আছে ইকবাল ভাই? ধন্যবাদ প্রণব দা, আমাকে আপনার অনুষ্ঠানে বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথমে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শ্রদ্ধেয় শিক্ষক এবিএম আব্দুল্লাহ স্যারকে এবং উত্তম কুমার স্যারকে। আমি সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পরে যখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে এমডি কোর্সে আসি, তখন আমি সৌভাগ্যক্রমে সরাসরি এবিএম আব্দুল্লাহ স্যারের সুপারভিশনে ছিলাম। তো স্যারের আন্ডার ট্রেনিং করেছিলাম। তো স্যার আমাদেরকে একটা জিনিস বারবার বলতেন যে তোমরা প্রত্যেকটা রুগীকে বারবার দেখো, রুগীর দেখাটাকে রুগীর চিকিৎসার সুস্থতার হার বাড়ায় দিবে। এই রুগীকে দেখলে তার বিভিন্ন সমস্যার সামনে আসবে, সাথে সাথে তাকে সুস্থ করার জন্য তুমি ব্যবস্থা নিতে পারবা, তো রুগী তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। স্যার বারবার প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা সেশনে এবং প্রত্যেকটা রাউন্ডে এই কথাগুলো বলতেন এবং আমাদেরকে রুগীর সম্বন্ধে ডিটেলস বলতেন। স্যারের এই থিওরিটাকে আমি মানে সবসময় ফলো করি, যার জন্য আমরা যখন করোনা যখন প্রথমে আসে, তখন সেই মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে যখন পুলিশ হাসপাতাল আমাদের শুরু হয়, আমরা প্রত্যেকটা রুগীর কাছে যাওয়া শুরু করি। আমরা বলি যে প্রত্যেকটা রুগীর কাছে যে প্রতিদিন রুগীর অবস্থা বিবেচনা করে তার লক্ষণ অনুযায়ী তাকে ট্রিটমেন্ট দেওয়া, তাকে সাহস যোগানো। আমাদের মাননীয় আইজিপি মহোদয় বেনজির স্যার এবং আমাদের পরিচালক স্যার আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছিলেন এবং বলেছিলেন তোমরা যদি আক্রান্ত হয়ে যাও তো তোমাদের জন্য সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা তো আছেই, তোমরা কিন্তু মানে মন ভেঙে পড়ো না। তো আমরা চিন্তা করলাম যে আমাদের তো যেভাবে পুলিশ ভাইরা আক্রান্ত হচ্ছেন, তা আমরা যেহেতু পুলিশের চাকরি করতেছি, তা আমাদের ওদের পাশে সেবা দেওয়ার সুযোগ এসেছে। তা আমরা চেষ্টা করেছি প্রতিদিন তাদেরকে কাছে যে তাদের লক্ষণ বুঝে তাদের চিকিৎসা ব্যবস্থা করা, আর তাদেরকে মাইল্ড মডারেট সিভিয়ারে ভাগ করে তাদের সেই অনুযায়ী আমরা প্রতিদিন মনিটরিং করেছি। তাদের জন্য এইচজিও এবং যাদের প্রয়োজন আছে আইসিইউতে সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং দেখেন, আমরা যখন চিকিৎসক হিসেবে সারা বাংলাদেশে রোগীদের পাশে দাঁড়াচ্ছি, হয়তো অনেকে অনেক কিছু মনে করতে পারে যে ডাক্তাররা হয়তো সামনে আসছে কিনা। প্রথম দিকে আমরা আসলে সবাই কম বেশি একটু ভয় পায়, অজানা একটা শত্রু যার প্রাদুর্ভাব ইতিপূর্বে কখনো হয়নি। উত্তম স্যার অনেক সুন্দর একটি কথা বলেছেন যে আমরা আসলে প্রণোদনার জন্য কাজ করি নাই, আমরা শুধু স্বীকৃতিটুকু হলে আমরা অত্যন্ত খুশি। আমরা উত্তম স্যার যে কথাটা বলেছেন তাকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং স্যারের এই কথাটা আমি অ্যাপ্রিসিয়েট করি যে ডাক্তার হিসেবে আমরা যে কাজটা করেছি মানব সেবার জন্য করেছি, এবং চিকিৎসক হিসেবে আমরা যখন ব্রত নিয়েছি তখন চিকিৎসা সেবা দেওয়ার জন্য রুগীকে, শুধু রুগী না, দেশের ক্রান্তি লগ্নে চিকিৎসা দিয়ে সেবা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের এই স্বীকৃতিটুকু যদি আমাদের মন্ত্রণালয় থেকে বা মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নেন, তাতে আমরা সর্বোচ্চ খুশি থাকবো। এবং যে কোনো দুর্যোগ মুহূর্তে এবং আমাদের এই পরবর্তী সেকেন্ড ওয়েভ হোক আর যেটাই হোক, এখন আমাদের চিকিৎসকরা মোটামুটি ভাবে কিন্তু একটা প্রোটোকল জেনে ফেলেছে এবং এর মোকাবেলার জন্য সবাই কম বেশি, সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত সবাই কম বেশি কিন্তু এখন সচেষ্ট। আমরা এখন আসলে করোনাকে ভয় পাই না, আমরা মোকাবেলা করার জন্য সর্বদা প্রস্তুত আছি। আমাদের মাননীয় শিক্ষকগণ, আমাদের স্যাররা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে যে কোনো সময়, যে কোনো পরিস্থিতি, অ্যাকিউট কন্ডিশন, যখন রোগী মারা যায় সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা রোগীর পাশে থাকি। যখন আমাদের নিজেদের আত্মীয় স্বজন, আমার মনে আছে আমার বাচ্চার জ্বর যখন 103 ডিগ্রি 4 ডিগ্রি ছিল, আমি হাসপাতালে ডিউটি করতেছিলাম, কিন্তু আমি সেখান থেকে যাইতে পারতেছিলাম না। তো সেই পরিস্থিতিতেও কিন্তু আমরা ফিল্ড ছেড়ে যাইনি। আমাদের স্যার আমাদেরকে শিখিয়েছেন যে আমরা কিভাবে সকল সময় নিজেদের দায়িত্ব পালন করতে পারবো এবং কিভাবে দায়িত্ব পালন করতে আমরা চেষ্টা করেছি, এবং আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতেও এভাবে মেনটেন করে যাওয়ার চেষ্টা করব।
এবং পুলিশ বাহিনীতে আল্লাহ তাআলা আমাকে মানে যে সুযোগটা দিয়েছেন, আমি চেষ্টা করেছি চিকিৎসক হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যারা আমাদের দেশের, আমাদের পরিবারের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সর্বদা সচেষ্ট থাকেন, তাদের পাশে তাদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করেছি এবং ইনশাল্লাহ সবসময় আমরা ডাক্তাররা তাদের পাশে থাকার চেষ্টা করবো এবং দেশের সকল জনগণের চিকিৎসা সেবার জন্য এখন করোনার সাথে যে ডেঙ্গুর প্রাদুর্ভাব আসতেছে সেটাও মোকাবেলা করার জন্য আমরা মোটামুটি ভাবে প্রোটোকল তৈরি করা, রোগীকে অবজার্ভ করা, সে অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া এবং সেভাবে আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি। আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের সিনিয়রদের সাথে কমিউনিকেশন রেখে ওনাদের গাইডেন্সে আমরা সকল পরিস্থিতি মোকাবেলা করতে সচেষ্ট হব। শিক্ষক হিসেবে প্রণব দা, আপনারা আমাদেরকে যেভাবে প্ল্যাটফর্মে ডেকেছেন এবং আমাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করেছেন, আমাদের যতজন চিকিৎসক এ পর্যন্ত মারা গিয়েছেন তাদের বিদেহী আত্মার প্রতি আমার অত্যন্ত গভীর শ্রদ্ধা। ইকবাল ভাই, আসবো আপনার সঙ্গে। আমাদের সঙ্গে একেবারে দুবার আক্রান্ত হওয়া একজন চিকিৎসক ডাক্তার দীপঙ্কর ঘোষ আছেন। দীপঙ্করের অভিজ্ঞতা আমি ব্যক্তিগতভাবে কিছুটা জানি এবং এইভাবে যখন একজন চিকিৎসক আমাকে বলেন যে অনেক দিন পর দুপুরে 1 ঘন্টা ঘুমানোর সুযোগ পেয়েছি, তখন কিন্তু আমরাও কিন্তু অনেকটা মানে মনটা খারাপ হয়ে যায় যে এইভাবে দিনের পর দিন রাতের পর দিন ঢাকা মেডিকেল কলেজে ডিউটি করে চলেছেন, হাসপাতালে ডিউটি করে চলেছেন ডাক্তার দীপঙ্কর ঘোষ। তার কাছ থেকে আমরা তার অভিজ্ঞতার কথা শুনবো। আসলে আমরা যতটুকু জানি এই দেশটি সবাইকে ভালোবেসে এই প্রফেশনে যারা আসে, মানে সাংবাদিক হোক আর অন্যান্য হোক, কিন্তু ডাক্তারদের মতো চিকিৎসকদের মতো এত বেশি ব্যস্ত থাকা পেশেন্ট নিয়ে সেটি কিন্তু খুব কমই হয়। অর্থাৎ তারাই কিন্তু রিয়েল ফ্রন্ট ফাইটার, মানে আমার কাছে মনে হয়। দীপঙ্কর কি অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের সঙ্গে? দীপঙ্কর। ধন্যবাদ উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক এবং কলিগ সবাইকে। আসলে করোনার সময়টা এতটাই খারাপ, এখানে অভিজ্ঞতাগুলো খুব সুখকর নয় আমাদের চিকিৎসকদের জন্য, যেহেতু বেশিরভাগ সময়টা আমরা হসপিটালে বা কোয়ারেন্টাইন সময় কাটিয়েছি সময়গুলো। তার মধ্যে যেহেতু আমি 2 বার আক্রান্ত হয়েছি, আমার 2 বার একটা বেশ খানিকটা সময় আইসোলেশন বা কোয়ারেন্টাইনে ছিলাম। করোনা যখন আমাদের দেশে প্রথম আসে মার্চে, তার ঠিক 1 মাস আগে আমি বেসিক্যালি ইনডোর মেডিকেল অফিসার থেকে সহকারী রেজিস্ট্রারের দায়িত্ব নিয়েছিলাম আমার ওয়ার্ডে। এই ক্রিটিক্যাল সময়টাতে যখন করোনা প্রথম ধরা পড়লো, আমরা যে প্রবলেমটা প্রথম ফেস করেছিলাম, আমাদের আন্ডারে যে অনারি চিকিৎসক যারা ছিলেন তারা অনেকেই ডিউটি করবেন না বলে হসপিটাল আসা বন্ধ করে দিয়েছিলেন ভয়ে, যেহেতু সবাই আমরা ইতস্তত বোধ করছিলাম কিভাবে ট্রিটমেন্ট প্রোটোকলটা আমরা সাজাবো। তখন আমি আমার আন্ডারে যে কজন ছিল তাদের সবাইকে রোস্টার বেসিস করে দিয়েছিলাম এবং আমি অফিসে যেতাম রেগুলার। সবচেয়ে খারাপ যে সময়টা গিয়েছে, যে সময়টা সাধারণ ছুটি ছিল, সবাই ফেসবুকে কোয়ালিটি টাইম পাস করছেন, ঘরে সময় দিচ্ছেন, নিজের সময়গুলো উপভোগ করছেন। সেই 3 মাস প্রায় সময় আমি সপ্তাহে 7টা দিন হসপিটালে গিয়েছি। কোনো দিন সকাল 8টা থেকে রাত 8টা এবং 10টা পর্যন্ত হসপিটালে ছিলাম রোগীগুলো দেখে আসার জন্য, এবং সেখানে আমি প্রথমবার আক্রান্ত হই। তারপর আমি 14 দিন আইসোলেশন প্রথমবার বাসাতেই ছিলাম। তারপর 1 দফা ডিউটি করি হোটেলে থেকে। সেকেন্ড দফা যখন আমি ডিউটি করি হোটেল থেকে, তখন আমি সেকেন্ড দফা আক্রান্ত হই প্রায় 3 মাস পর প্রথম দফা। সেই সময় 21 দিন আমি হোটেলে ছিলাম। আমরা দীপঙ্করের সঙ্গে আবারও সংযুক্ত হব, নিচ্ছি ছোট্ট বিরতি। এটি নিউজের সঙ্গে থাকবেন। দর্শক দেখছেন এটি নিউজ। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। বিরতি যাওয়ার আগে আমাদের ডক্টর দীপঙ্কর ঘোষ বলছিলেন, আমরা আবারও তার কাছে যাব, কিন্তু তার আগে আব্দুল্লাহ স্যারের কাছ থেকে একটু শুনে নিব। স্যার, এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন হাসপাতালে আমার কাছে যে তথ্যপত্র আছে, প্রায় 250-রও বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে এবং ডেঙ্গুও প্লাস আবার করোনাও, এইটি নিয়ে কিন্তু নানাভাবেই প্রচারণা যাচ্ছে। এই পরিস্থিতিতে কি করণীয়, সাধারণ মানুষের জন্য, নাগরিকদের জন্য কি উপদেশ দিবেন আব্দুল্লাহ স্যার? ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে, কারণ সাধারণত এই অক্টোবরে কিন্তু ডেঙ্গু থাকে না বা কমে যায় প্রকোপ, যা হওয়ার আগেই হয়ে যায়। এপ্রিল মে ওই সময় থেকে জুন জুলাই আগস্ট এরকম থাকে। অক্টোবরের দিকে ডেঙ্গু কমতে থাকে, নভেম্বর ডিসেম্বর শীত আসলে ডেঙ্গু কিন্তু থাকার কথা না। কিন্তু আসলে প্রত্যেকবার একটু করে চেঞ্জ হয়ে যাচ্ছে, সব মডিফাইড ফর্মে হচ্ছে। এবারে ব্যাপারটাও কিন্তু ওইরকমই মনে হচ্ছে। এই সময় ডেঙ্গু হওয়ার কথা না, কিন্তু আমরা আনফরচুনেটলি পাচ্ছি।
আপনি যে তথ্যটা দিলেন কিন্তু সত্য, এবং প্রায় যেগুলো দেখতেছি আমরা প্রায়গুলি কিন্তু ডেঙ্গু হিমোরেজিক ফিভার এগুলো, এবং টিপিক্যাল যে লক্ষণ ডেঙ্গুর থাকে। কারণ আসলে গত কয়েক মাস যাবত আমাদের মাথার মধ্যে কিন্তু খালি করোনাই, জ্বর সর্দি কাশি গলা ব্যথা এগুলো থাকলে আমরা কিন্তু করোনাটাই এক নম্বরে রাখি। এটা তো সত্যই স্বীকার করতেই হবে। কিন্তু কিছু কিছু আমি নিজেও কিছু রোগী পাইলাম, দেখি ডেঙ্গু পাচ্ছি আর কি। টিপিক্যাল লক্ষণ কিন্তু কোনোটাই পাচ্ছি না। যেমন সিভিয়ার খুব হাই টেম্পারেচার, প্রচন্ড শরীর ব্যথা, গা ব্যথা, মাথা ব্যথা, চোখের পিছনে ডেঙ্গুর লক্ষণ, এবং 4-5 দিন পরে সাধারণত র্যাশ হওয়ার কথা, সেগুলোও পাচ্ছি না। 4 দিন 5 পরে প্লেটলেট কমে যায়, রক্তক্ষরণ হয়, সেগুলো কিন্তু প্রায়ই দেখা যাচ্ছে ওই রোগী প্লেটলেট কমে যাচ্ছে, কিছু কিছু রক্তক্ষরণ। ইভেন আপনি জানেন গত কয়েকদিন আগে 3-4 দিন আগে একজন ডাক্তারও কিন্তু মারা গেছে এবার কেয়ার হসপিটালে, কিন্তু ডেঙ্গু হিমোরেজিক হয়ে তার প্লেটলেট একদম কমে গেছে, এবং সে তো ইয়াং ডাক্তার, মারাই গেল। দেখ, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে যেহেতু ডেঙ্গুর কারণটা কিন্তু আমরা জানি, কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হলো তো ইতস্তত বিক্ষিপ্ত হয়ে যে বৃষ্টি হলো, বিভিন্ন জায়গায় জমা পানি থাকতো, পানি ছিল, ওর মধ্যেই কিন্তু এডিস মশার ডিম পারছে। ডেঙ্গু আমরা জানি এডিস মশার কামড়ের দ্বারা হয়, এবং ডিমের সংক্রমণ, ডিমের পাড়ার ফলে অনেক এডিস মশা কিন্তু হয়ে গেছে। যদিও তুলনামূলক এবার কিন্তু ডেঙ্গু বলতে গেলে ছিলই না, কিন্তু আনফরচুনেটলি এবার বেড়ে যাচ্ছে। তা আমি মনে করি যেহেতু আমরা কজ জানি, যদি এডিস মশাটাকে প্রতিরোধ করতে পারি, নিজেকে এডিস মশার কামড় থেকে বাঁচাতে পারি, আমি আমার ঘরে আমি আমার প্রয়োজনীয় ব্যবস্থা, সবাই আপনারা জানেন, জমা যেন পানি না থাকে, ফুলের টব বলেন, বাথরুমের পানি, এসির নিচে, ফ্রিজের নিচে, এগুলো যেন না থাকে, বা ছাদের উপরে। আজকাল তো অনেকে আবার ছাদের উপরে বাগানও তো করি আমরা, সেখানে কিন্তু জমা পানি থাকে। পানি যেখানে জমা থাকবে সেখানেই কিন্তু এডিস মশা ডিম পারে। কিন্তু ভদ্র মশা তো বড় বড় সুন্দর ঘর বাড়িতে, কিন্তু এই ডেঙ্গু মশা যেগুলো ওগুলো কিন্তু ওখানেই তার বিস্তার লাভ করে। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমি আমার ঘর বাড়ি আশেপাশে সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আঙ্গিনা বা ঘরের আশেপাশে সব জায়গায়, ইভেন ঘরের বাইরে। কিন্তু সিটি কর্পোরেশনের কাজ, শুধু সিটি কর্পোরেশন না, ইভেন ঢাকা শহরে ধরেন শুধু সবকিছু সিটি কর্পোরেশনের আন্ডারে কিন্তু না, কিছু আছে ধরেন যে রাজুক আছে, ইভেন এয়ারপোর্ট ধরেন আলাদা অথরিটি আছে, স্থানীয় প্রশাসন। আমি মনে করি যে উত্তর দক্ষিণ সমস্ত সবাই ওই একটা সমন্বয়ের মাধ্যমে যদি আমরা মশাকে নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের করতেই হবে, করলে তাহলে কিন্তু ডেঙ্গু আমাদের দ্রুত রোধ করা সম্ভব। আর করোনা যেটা, সে তো অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমরা ফাইট করে যাচ্ছি। সুতরাং আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, একে তো করোনা, তার উপরে ডেঙ্গু, দুইটা ভয়ানক রূপ যদি আমাদের বাড়তেই থাকে, তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য তো, আমাদের জনগণের জন্য কিন্তু বিশাল ঝুঁকির মধ্যে আমরা পড়ে যাব। সুতরাং আমি অনুরোধ করব, আরেকটা জিনিস আমাকে বলতেই হবে। অনেক সময় দেখা যায় যে এই যে মশক নিধনের যে কার্যক্রম, এই শুরু হলে কিন্তু শুরু করে, এটা কিন্তু ঠিক না। আমি মনে করি সারা বছর ব্যাপী এই মশক নিধনের কার্যক্রম যেন চলতেই থাকে, চালিয়ে যায়, আমরা যেন ঢিলা ঢালা ভাব না করি, শৈথিল্য প্রদর্শন না করি। এই ব্যাপারে কর্তৃপক্ষের কিন্তু যথাযথ ব্যবস্থা নিতেই হবে, এবং না গেলে অলরেডি করোনাতে আমরা ধরেন বিপর্যস্ত বলতে পারেন, তার উপরে আবার যদি ডেঙ্গু আসে, তাহলে আমরা তো আসলে একটা ভয়ানক অবস্থার মধ্যে পড়ে যাব। সুতরাং এই ব্যাপারে আমাদের কিন্তু জনগণকেও সচেতন হতে হবে, প্রশাসনকেও সচেতন হতে হবে, এবং সবাইকে একসাথে মিলে সমন্বয়ের মাধ্যমে এর বিরুদ্ধে আমাদের কিন্তু প্রতিরোধ চালিয়ে যেতে হবে। স্যার, একটা বিষয় যে সবার মধ্যে একটা ঢিলে ঢালা ভাব, যে ইউরোপের দেশগুলোতে যেমনটা সংক্রমণ হয়েছিল বিশ্বব্যাপী, আমেরিকা থেকে শুরু করে সব জায়গায় যেমনটা হয়েছিল, বাংলাদেশে ওরকমটা হয়নি। গ্রাম অঞ্চলে গেলে এই কথাটা শোনাই যায় যে বাংলাদেশে করোনা নেই, একেবারে পরিষ্কার কথাটা এটা বলা যায়। কিন্তু আমার যে প্রশ্নটি, যে অতি দ্রুত করোনা যেভাবে তার গতি প্রকৃতি বদলাচ্ছে, এমনকি ডেঙ্গুও, যে গেল বছর এক ধরনের সিমটম, এবছর সিমটম একেবারে তার উল্টোটি, কিন্তু তার কিন্তু ডেঙ্গুই হয়েছে। এই ধরনের মানে সাধারণ মানুষের বুঝে ওঠার আগেই কিন্তু যা ঘটার ঘটে যাচ্ছে, এক্ষেত্রে ঝুঁকি কি আরো বাড়িয়ে দিচ্ছে না? না, ঝুঁকি তো অবশ্যই বাড়ছে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, করোনা তো আমরা অদৃশ্য শক্তির বিরুদ্ধে ফাইট করছি, আমরা তো শত্রুটাকে চিহ্নিত করতে পারি না। আমাদের মেধা, শক্তি, সামর্থ্য, অর্থ, বিত্ত, পয়সা, কোনো বা এই সায়েন্স টেকনোলজি কোনো কিছু তো কাজ করতে পারছে না করোনার বিরুদ্ধে। এটা শুধু আমরা না, পৃথিবীর সব দেশ, যারা বড় বড় দেশ, যারা বিত্তশালী দেশ, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, তারাও তো হিমশিম খাচ্ছে। সেই হিসেবে আমি তো মনে করি আমাদের দেশে তুলনামূলক সংক্রমণের ঝুঁকি কিন্তু এখনো কম, বরং কমতির দিকেই আছে। এবং তুলনামূলক যদি আপনি বিচার, যদি আমরা চাই না যে একটা মানুষও মারা যায় করোনাতে, তারপরেও মৃত্যুর সংখ্যা তুলনামূলক কিন্তু অনেক দেশের তুলনায় কম, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু ডেঙ্গুর ব্যাপারে আমি মনে করি, যেহেতু শত্রু তো আমরা চিনি, এডিস মশার কামড়ে হচ্ছে, সুতরাং এই শত্রুকে নির্মূল করা কিন্তু আমাদের জন্য কোনো কঠিন ব্যাপার না।
সুতরাং জনগণকেও সচেতন হতে হবে। আমি আমার ঘর বাড়ি আশেপাশে সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, কোথাও যেন জমা পানি না থাকে। তো আপনারা সবাই জানেন, এই যে ফুলের টব বলেন, ছাদে বলেন, বাথরুমে বলেন, যেন জমা পানি না থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এবং নিজেকে মশার কামড় থেকে বাঁচার জন্য কিন্তু যথাযথ ব্যবস্থা নেব। কেউ যদি দিনের বেলায় ঘুমায় তো মশারি নেবো, বাচ্চাদের জন্য হাফ প্যান্ট না পরে ফুল প্যান্ট পরবো, এবং স্প্রে লাগাইতে পারি। যে কোনো ভাবেই মশার কামড় থেকে আমাদের বাঁচতে হবে। আর ঘরের বাইরে, আমার ঘরেরটা কিন্তু প্রশাসন কিছু করতে পারবে না, কারণ সিটি কর্পোরেশন বলেন, যেই বলে যে ঢাকায় যে মাল্টি স্টোর বিল্ডিং 14 তলা 20 তলা, এখানে তো সিটি কর্পোরেশন লোক আসে কিন্তু করবে না, এটাকে আমারটা আমাকেই করতে হবে। কিন্তু আমার ঘরের বাইরে প্রশাসনকে, সবাইকে, উত্তর দক্ষিণ যাকেই বলেন, যেভাবেই বলেন, সমন্বয়ের মাধ্যমে তাদের মশক নিধনের কার্যক্রমটা কিন্তু চালাইতে হবে। আর ডেঙ্গুর আর করোনার ব্যাপারে তো বারবার বলছি আমি, আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে, এদের কোনো বিকল্পই নাই। কবে ভ্যাকসিন আসবে বা না আসবে, ভ্যাকসিন কতদূর প্রোটেকশন দিবে, কয়টা ডোজ দেবে, এখনো কিন্তু কনফার্ম না আমরা। সুতরাং আমাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হবে, যেটা আমি আগেও বলছি। ঘরের বাইরে হলে অবশ্যই মাস্ক করে, মাস্ক ছাড়া আমি বাইরে যাবই না। আমি শারীরিক দূরত্ব মেনটেন করে এবং হাত ধোয়ার যে চর্চা, এটা আমি চালিয়ে যাব। এইটাই কিন্তু আমাকে মানে টিকা পাই না পাই, টিকার চেয়েও কিন্তু এটা সবচেয়ে জরুরি হয়ে গেছে আমাদের জন্য। সুতরাং এই ব্যাপারে আমাদেরকে সচেতন হইতে হবে, আমাকে স্বাস্থ্যবিধির মাধ্যমে আমাদের সচেতন থাকতে হবে। এই যে ঢিলে ঢালা ভাব যেটা প্রদর্শন করছি, এইটা যেন না করি। যদি একটা কথা আপনি বলছেন, এটা কিন্তু শুধু আমাদের দেশে না, পৃথিবীর সব দেশে একই অবস্থায়। অনেক দেশে স্বাস্থ্যবিধি মানছে না, ঢিলে ঢালা ভাব চলছে। ইভেন অনেক দেশে মিছিল হয়েছে, আপনি জানেন। ওরা মানবে না এসব কথা। এরকম তো হয়েছে ইউরোপের মতো দেশে, যে ইটালির মতো দেশে, ইউকের মতো দেশে, এই হাইড পার্কেও কিন্তু মিছিল হয়েছে এর বিরুদ্ধে। আমরা মানবে না, করোনার সংক্রমণ ওরা মানতেই চায় না। কিন্তু আমাদের জনগণের জন্য একটা রিকোয়েস্ট, আপনারা যেন শৈথিল্য ভাব প্রদর্শনটা না করেন, কারণ তাহলে পুরা জাতি, পুরা দেশ, সব মানুষ কিন্তু আমরা ঝুঁকির মধ্যে পড়ে যাবো। সংক্রমণ বাড়লে মৃত্যুর ঝুঁকিও বাড়বে। সুতরাং আমরা তো এটা কেউ চাই না, এটার জন্য আমরা খেয়াল রাখি। বিশেষ করে যেহেতু সামনে একটা ভয় আছে আমাদের, করোনার দ্বিতীয় ঢেউ, শীতকালে বাড়ার সম্ভাবনা। সুতরাং আমাদের সচেতনতার কোনো কিন্তু, আর স্বাস্থ্যবিধি মানা, এটার কোনো বিকল্প নেই। এই ব্যাপারে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতেই হবে। স্যার, উত্তমদার কাছে একটু যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্য ছিল, তিনি বলছিলেন যে যেহেতু ইউরোপে আক্রান্ত শুরু হয়ে গেছে, সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে, এবং ইউরোপে আক্রান্ত হলে বাংলাদেশে সেটার একটা প্রভাব পড়ে, যেমন অর্থনীতিতে পড়ে, তেমন অসুখ বিসুখ। কারণ আমরা দেখেছি যে ইতালি ফেরত যাত্রীদের মাধ্যমেই বাংলাদেশে এই কোভিড-19টি এসছে। সব কিছু মিলে একেবারে যৌক্তিক হিসেব নিকেশ যে অবশ্যই ছোট আকারে হলেও আমাদের এখানে একটা দ্বিতীয় ওয়েভ আসবেই, কেননা ইউরোপের প্রভাবটা এখানে আসবেই। এখন প্রশ্ন হচ্ছে যে যেভাবে এ ধরনের করোনা সংক্রমণের এই ভাইরাসটি তার গতি প্রকৃতি বদলাচ্ছে, নানাভাবে আমরা নিজেরাই বিভ্রান্ত হয়ে যাচ্ছি। অর্থাৎ এই করোনা আছে, এই করোনা নেই, এরকম একটি বিষয়। এই ডেঙ্গু আছে, এই ডেঙ্গু নেই, এর মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে। উত্তম বড়ুয়া কি যুক্ত করবেন? ধন্যবাদ। আসলে সত্যি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন, যার কারণে তিনি অনেক তথ্য উপাত্ত এবং হিসাব করেই বলেছেন শীতকালে আমাদের কোভিড-19 বাড়তে পারে। সেদিন আভাস কিন্তু আমরা পাচ্ছি। আজকের দিনে যদি তথ্য বলি, গতকালের যদি বলি, বিশ্বের সবচাইতে বেশি ইনফেকশন হয়েছে হলো গতকাল সম্ভবত, যেটি হলো 5,45,000। অর্থাৎ আমাদের কমুক আর বাড়ুক সারা বিশ্বে, কিন্তু আক্রান্তের সংখ্যা এখনো কিন্তু রেকর্ড পরিমাণ হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ আমরা মনে করছি আমাদের দেশ থেকে কোভিড চলে গেছে, বিশ্ব থেকে কোভিড চলে গেছে, যার কারণে আমরা সুরক্ষার কোনো বালাই নেই। এখন দেখুন, শীতকালে অনেকগুলো কারণে বাড়ার সম্ভাবনা আছে। একটি হলো শীতকালে ভাইরাসগুলো সাধারণত, যেটি আমাদের স্যার বললেন, আব্দুল্লাহ স্যার, হাঁচি কাশি সর্দি ইনফ্লুয়েঞ্জা, অনেকগুলো ভাইরাস শীতকালে কিন্তু বাড়ে। সেই হিসেবে হলো আমাদের কোভিড-19ও বাড়ার সেরকম অনেকগুলো রেকর্ড আছে। আর দ্বিতীয় বিষয়টি হলো শীতকালে আমরা দেখেন আমাদের বাৎসরিক সকল প্রোগ্রামগুলো কিন্তু আমরা শীতকালে করি। যেমন আমরা বিবাহ অনুষ্ঠান, ওয়েডিং সেরেমনি, আমরা মনে করেন পিকনিক, কোনো স্কুল কলেজ বা আমরা প্রতিষ্ঠানে পিঠা উৎসব, সবগুলো কিন্তু শীতকালে করি। আমাদের হলো অনেকগুলো ধর্মীয় অনুষ্ঠান আমরা শীতকালে করি। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হলো শীতকালে আমরা ক্লোজ কন্টাক্টে থাকি। গরমকালে আমরা গরমের জন্য একজন আরেকজন থেকে দূরে থাকার চেষ্টা করি, গরমের কারণে আমরা অনেকটা ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রাখতে পারি। কিন্তু আমরা যখন শীতকাল হয়, আমরা মেলামেশাটা বেড়ে যায়। তৃতীয় জিনিসটি হলো এই সময় দেখেন, যেটি আমাদের ইকবাল বলছিলেন, আমাদের কনসালটেন্ট, শীতকালে কিন্তু শিশুদের এবং বৃদ্ধদের এবং যারা ক্রনিক রোগের ফুসফুসের, এটা কিন্তু সংখ্যা কিন্তু বেড়ে যায়। কারণ হলো বাচ্চাদের ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা বেড়ে যায়। আর বয়স্ক রোগীদের বা বৃদ্ধদের
এই শীতকালে যারা ক্রনিক অ্যাজমা রোগী, সিওপিডি রোগী, তারা কিন্তু শীতকালে বেড়ে যায়। তো আমাদের মূলত এই কোভিড-19 আক্রান্ত করে শ্বাসতন্ত্রে। তো যার কারণে এই শীতকালে আমাদের কিন্তু মারাত্মক একটা ঝুঁকিতে আমরা পড়ছি। আমাদের ফুসফুসটা ভালনারেবল হয়ে যায় শীতকালে। খুব কোনো ইনফেকশন হওয়ার জন্য উপযুক্ত সময় হয়ে যায়। কারণ ধুলাবালি বাড়ে, ডেভেলপমেন্ট ওয়ার্ক, আপনি ডাস্ট বলেন, অটোমোবাইলের ধোঁয়া বলেন, ইটের ভাটা বলেন, শুষ্ক আবহাওয়ায় ফুসফুসের জন্য অত্যন্ত বৈরী একটি আবহাওয়া। যার কারণে এই সময় কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি, সংখ্যায়ও বাড়বে এবং জীবনের ঝুঁকিও বাড়বে। সবকিছু মিলিয়ে আমি মনে করি আরেকটি জিনিস আমি যুক্ত করতে চাই, আমাদের প্রয়োজনের তাগিদে আমরা এখন আস্তে আস্তে কিন্তু এয়ারপোর্টে আমরা ইউরোপ বলো, আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, আমরা কিন্তু ছেড়ে দিচ্ছি। আমরা এক ইতালির যেটা আপনি উল্লেখ করছিলেন, আমাদের যে আমাদের স্ট্রেন গুলো আমরা বিভিন্ন ভাগ হচ্ছে, পরিবর্তন হয়েছে। এখন কিন্তু আবার নতুন স্ট্রেন আসবে ইউরোপ থেকে, আমেরিকা থেকে, অন্যান্য দেশ থেকে। অত সবকিছু মিলেই শীতকালেও আসলেই ঝুঁকিকর, এবং আমাদের যে ট্রিটমেন্ট প্রটোকল আছে এখানেও কিছু পরিবর্তন আনতে হবে শীতকালের জন্য। আমরা যারা ক্রনিক শ্বাসতন্ত্রের রোগী তাদের জন্য কি ব্যবস্থা নেব, আর পাশাপাশি এখন যেহেতু ডেঙ্গু যুক্ত হচ্ছে, ডেঙ্গু প্লাস যদি আমরা করোনা ভাইরাস যুক্ত হয়, এই জন্য আমাদের প্রস্তুতি অত্যন্ত প্রয়োজন বলে মনে করি। জি, আমরা দীপঙ্করের কাছে যেতে চাই। দীপঙ্কর, একটা বিষয় যে বিশেষ করে এই মুহূর্তটা, অর্থাৎ এই পেশেন্ট ম্যানেজমেন্ট কিন্তু একেবারে আরেকটু পরিবর্তন হওয়া উচিত। একেবারে আমরা ট্রিটমেন্ট প্রোটোকল যেমন পরিবর্তন দরকার, আবার আপনারা যেভাবে কোভিড নন কোভিড সেটি থাকছে, ডেঙ্গু নন ডেঙ্গু, আবার কোভিড নন, মানে এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে এই প্রোটোকল প্লাস এই পেশেন্ট ম্যানেজমেন্ট, সেটা আরও কি পরিবর্তন আনা দরকার, এবং কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতার শিকার আপনি হয়েছেন, দীপঙ্কর কি যুক্ত করবেন? ধন্যবাদ। ট্রিটমেন্ট প্রোটোকল কতটুকু পরিবর্তন হবে এটা বাস্তবিকভাবে নির্ভর করছে আমার কোভিডের যে পরবর্তী যে সিমটম গুলো আসবে বা নতুন স্ট্রেনের যদি নতুন সিমটম গুলো আসে, তো সেই সিমটম বেসড হয়তো প্রোটোকল যারা প্রোটোকল প্রণয়ন করে থাকেন তারা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কারণ প্রোটোকল গুলো কিন্তু তখনই পরিবর্তন হয় যখন আমরা পূর্ববর্তী প্রোটোকলের সাথে পরবর্তী যে রোগীগুলো আসছে তাদের সিমটম বা রোগের ধরন, রোগের প্রকৃতি বা কমপ্লিকেশন যখন পরিবর্তন হয়, তখনই কিন্তু আমাদের প্রোটোকল পরিবর্তন করার চিন্তাগুলো আমাদের করতে হয়। তো যেহেতু আমাদের একটা ওয়েভের আনুমানিক শেষের দিকে আমরা আছি এবং ধারণা করছি আমাদের পরবর্তী ওয়েভটা খুব সন্নিকটে, তো পরবর্তী ওয়েভ না আসা পর্যন্ত প্রোটোকলটা আসলে কিভাবে পরিবর্তন হবে বা প্রোটোকল ঠিক কোন জায়গাটা পরিবর্তন হবে এটা আগে থেকে বলাটা সম্ভব নয়। আর কোভিড নন কোভিড এর যে ব্যাপারটা, আমরা একটা দীর্ঘ সময় কোভিড চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার কারণে কিন্তু আমাদের নন কোভিড যে পেশেন্ট গুলো আছে তাদের চিকিৎসা কার্যক্রম কিন্তু অনেকাংশেই অনেক ক্ষেত্রে ব্যাহত হচ্ছে। কারণ আমরা এখনো ঠিক রোগী যখন হসপিটালে আসে আমরা কিন্তু কনফার্ম ভাবে বলতে পারছি না যে সে কোভিড না নন কোভিড। যদিও আমরা ঢাকা মেডিকেল এখন স্বল্প পরিসরে নন কোভিড একটা কার্যক্রম শুরু করে দিয়েছে অলরেডি, যেখানে আমাদের বেশ কিছু চিকিৎসক নিয়োজিত আছেন যারা কোভিড পোর্শন থেকে নন কোভিড নেগেটিভ হয়ে চলে যাচ্ছেন, বা সেখানে সাসপেক্টেড হিসেবে ভর্তি হওয়ার পর তাদের রিপোর্ট নেগেটিভ আসছে, তাদের কিন্তু আমরা সেই নন কোভিড পোর্শনে নিয়ে আমরা আগে যেভাবে ঢাকা মেডিকেল একটা এক্সট্রিম লঙ্গার ভার্সনের পেশেন্টদের চিকিৎসা দিতাম, সেই চিকিৎসা কার্যক্রমটা কিন্তু এখন আমরা চালু রেখেছি এবং আমরা আশা করছি আমাদের কার্যক্রমটা ভবিষ্যতে আমরা আরেকটু বড় পরিসরে রোগীদেরকে দিতে পারবো। তাতে যেটা করে আমাদের সুবিধা হবে, সেকেন্ড ওয়েভ শক্তিশালী হবে না কম শক্তিশালী হবে এটা সময় আমাদেরকে বলে দিবে, কিন্তু সেই সেকেন্ড ওয়েভ আসার অপেক্ষায় বসে না থেকে আমাদের একটা বড় অংশ যারা স্বাভাবিক রোগী, অন্যান্য সময় যারা চিকিৎসা কার্যক্রম অংশ নেন বা চিকিৎসা নিয়ে থাকেন আমাদের কাছ থেকে, তাদের চিকিৎসাটাও যেন শীতকালে ব্যাহত না হয় সেদিকটা আমরা লক্ষ্য করে যাচ্ছি এবং আমরা আশা করছি তাদেরকে আমরা একটা বড় পরিসরের চিকিৎসাটা দিয়ে যেতে পারবো। আর একটা জিনিস পরিবর্তন গত 6 মাসে আমি যেটা ব্যক্তিগতভাবে আজকে দেখেছি আমি শেয়ার করতে চাই। আমি আজকে যখন ঢাকা মেডিকেলে যাচ্ছিলাম, আমার হাতের বাম দিকে বারডেম হসপিটাল, হাতের ডান দিকে বিএসএম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আজ থেকে 5 মাস আগেও হাতের বাম দিকে একটা দীর্ঘ লাইন পড়ে দেখা যেত, যেখানে মানুষ দিনের পর দিন বা রাত থেকে লাইন ধরে আছেন করোনা পরীক্ষা করাবেন বলে। আর হাতের ডান দিকে যেখানে প্রচুর রোগী পরীক্ষা করতে যেতেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, সেখানে রোগীর সংখ্যা ছিল কম। ঠিক 5 থেকে 6 মাস পর আজকে হাতের বাম দিকে সে বেতার, আগের যে বেতার কেন্দ্রটা ছিল সেখানে হাতে গোনা 4 থেকে 5 জন মানুষ পরীক্ষার জন্য দাঁড়িয়ে আছেন। আর আমি ব্যক্তিগত নিজে কিছু পরীক্ষা করার জন্য বিএসএমইউতে ঢুকেছিলাম, সেখানে অসংখ্য মানুষ গাদাগাদি করে ভিড় করে লাইন ধরে দাঁড়িয়ে আছেন।
আমিও যেখানে লাইনে দাঁড়িয়েছিলাম, আমার আশেপাশে সব মিলে প্রায় 5 থেকে 600 মানুষ লাইন ধরে দাঁড়িয়েছেন টাকা জমা দিবেন অথবা স্যাম্পল দিবেন বলে। যেখানে আমরা বারবার স্বাস্থ্যবিধির কথা বলে যাচ্ছি, বারবার দূরত্ব মেনটেন করার কথা বলে যাচ্ছি, মাস্ক ব্যবহারের কথা বলে যাচ্ছি, সেখানে কিন্তু খোদ হসপিটালের ভিতরেই যেখানে একটা বিশাল সংখ্যার মানুষ পরীক্ষা করার জন্য আসছেন, তারাই কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি মানছেন না। তো এই জিনিসগুলো আমাদেরকে ভেবে দেখতে হবে। হসপিটালে চিকিৎসা নিতে এসেও যেন মানুষ স্বাস্থ্যবিধি ভঙ্গ না করে, এই ব্যাপারটা আমি আসলে যথাযথ কর্তৃপক্ষ এই ব্যাপারটার দিকে গুরুত্ব দিবেন। কারণ হসপিটাল একটা ইনফেকশন সোর্স। এখানে যারা এই পরীক্ষা নিরীক্ষার জন্য আসছেন, তারা যখন এখান থেকে বের হয়ে যাচ্ছেন, তারা যে সেই ইনফেকশন সাথে করে কমিউনিটিতে নিয়ে যাচ্ছে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। তো এই আমাদের পারিপার্শ্বিক চলাফেরার পাশাপাশি আমাদের হাসপাতালের ভিতরে রোগীর ভর্তি জায়গা ছাড়াও যে জায়গাগুলোতে সাধারণ মানুষ ঘোরাফেরা করে, যে জায়গাগুলোতে সাধারণ মানুষ পরীক্ষা নিরীক্ষার জন্য যায়, টাকা জমা দেওয়ার জন্য যায়, লাইনে দাঁড়ানোর জন্য যায় বা টিকিট কাউন্টারে যাচ্ছে, সেই জায়গাগুলোতে স্বাস্থ্যবিধিগুলো মেনটেন হচ্ছে কিনা, এখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকেন, হসপিটালে বিজিবি আনসার থাকেন, তাদেরকেও মানুষ সতর্ক করে দেওয়া উচিত, তারা যেন এই জায়গাগুলোতে হস্তক্ষেপ করে এই জায়গাতে দৃষ্টি নিক্ষেপ করেন। জি, দীপঙ্কর, আসবো আপনার কাছে। আব্দুল্লাহ স্যারকে শুধু একটু বলে রাখবো যে আমরা প্রতিদিন অসংখ্য সুস্থ হয়ে যাওয়া মানুষের খবর প্রচার করি, অর্থাৎ কোভিডে মৃত্যুবরণ করেছেন এত, নতুন করে আক্রান্ত এত, এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এত। সেটি কিন্তু লাখ লাখ মানুষ সুস্থ হয়ে ফিরেছেন। কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি, আমরা যারা আক্রান্ত হয়েছি তারা দেখেছি যে পোস্ট কোভিড নানান ধরনের জটিলতার মধ্য দিয়ে যেতে হয়। সেই বিষয়গুলো নিয়ে আমি আব্দুল্লাহ স্যারকে আগেই প্রশ্ন রাখতে চাই যে স্যার এগুলো নিয়ে শুনবো, সেই পোস্ট কোভিডের প্রভাবগুলো কি কি করা উচিত সেটি নিয়ে শুনবো। ছোট্ট একটা বিরতি নিয়ে আমি ঘুরে আসতে চাই। ছোট্ট বিরতি নিচ্ছি, এটি নিউজের সঙ্গে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। বিরতিতে যাওয়ার আগে আব্দুল্লাহ স্যারকে প্রশ্ন রেখে গিয়েছিলাম, স্যার পোস্ট কোভিড যে ধরনের উপসর্গ, অনেকেই সেটি বুঝতে বুঝতেই অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়, এটি একটি দিক। এবং এই যে লক্ষ লক্ষ মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, তারা কোনো না কোনো রোগ বহন করে নিয়ে গেছেন এবং পরবর্তী সময়ে নানাভাবে তাদের স্বাস্থ্য বিপর্যয় ঘটছে। সব কিছু মিলে এই বিষয়গুলো নিয়ে কি ভাবনা বা কি করা উচিত? আব্দুল্লাহ স্যার। ধন্যবাদ। আপনার আসলে খুব জরুরি প্রশ্ন। তার আগে আমি একটু 1 মিনিট একটু সময় নিয়ে একটু অন্য একটা কথা বলতে চাচ্ছি। সেটা হলো, আপনি তো শুরু থেকেই বলছিলেন প্রায় শতাধিক ডাক্তার আমাদের ছেড়ে চলে গেছেন, মারা গেছেন, এবং অনেকের ফ্যামিলিটা কিন্তু বলতে পারেন সবার তো আর ওরকম সামর্থ্য নেই, ফ্যামিলিটা কিন্তু রাস্তায় পড়ে গেছে, এরকম তো অস্বীকার করার উপায় নাই। তো আমি মনে করি যে আমি একসময় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু আলাপ করছিলাম, ডাক্তার যারা ঝুঁকি নিয়ে কাজ করছে, যারা মারা যাচ্ছেন, আমি মনে করি তাদের একটা ঝুঁকি ভাতা বা তাদের প্রণোদনা দেওয়া। যদিও অনেকে বলে যে আমরা প্রণোদনার জন্য কাজ করি, এটা সত্য, আমরা টাকার জন্য প্রণোদনার জন্য, কিন্তু আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি, মানব সেবা আমাদের ব্রত, আমরা করেই যাব। তারপরেও আমি মনে করি মানুষ হিসেবে যারা ঝুঁকি নিয়ে গেছে, আমি মনে করি ডাক্তারদের বোধহয় একটা প্রণোদনা বা ঝুঁকি ভাতা দেওয়া দরকার বলে মাননীয় প্রধানমন্ত্রী কথাও দিচ্ছেন, সব জায়গায় তো উনি দিচ্ছেন। আমি মনে করি ডাক্তারদের বোধহয় এটা দেওয়া উচিত। এবং শুধু তাই না, আমি ডাক্তারদের স্বাস্থ্য বীমার কথাও কিন্তু বলছিলাম, পার্শ্ববর্তী দেশে আছে, যদি এটা করা যায় আমার মনে হয় এটাও চালু করা উচিত। যদিও আমরা চাই না, তারপরেও মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারটা একটু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবেন, যারা মারা গেছেন তারাও যেন একটা আর্থিক সুবিধা পায়, প্রণোদনা পায়, এবং যারা ঝুঁকিটা আছে, সাফার করছে, ভুগতেছে, তাদেরকেও আমি মনে করি একটা প্রণোদনা দেওয়া উচিত। তাহলে কিন্তু তারা কাজ করবেন, কাজ করতে উৎসাহ বোধ করবেন। এই ব্যাপারে একটু সহৃদয় ভাবে, মানে সহৃদয়তার পরিচয় ভাবে এইভাবে বিবেচনা করার জন্য আমি কিন্তু অনুরোধ জানাচ্ছি। আপনার প্রশ্নে আসি আমি, আসলে কোভিড তো আমাদেরকে কোনোভাবেই ছাড়ছে না। শুরুতে আমরা কিন্তু অনেক কিছু জানতাম না, এখন অনেক কিছু জানতে পারছি, এবং যত দিন যাচ্ছে তত নতুন নতুন তথ্য কিন্তু আমরা পাচ্ছি। এখন দেখা যাচ্ছে রোগী ভালো হয়ে যাচ্ছে, কোভিড নেগেটিভ, তারপরেও জটিলতা তাদের পিছু অর্থাৎ কোভিড আমাদের পিছু ছাড়ছে না, তারপরেও কিছু জটিলতা, তাকে বলে পোস্ট কোভিড কমপ্লিকেশন বলে, বা জটিলতা এগুলো কিন্তু হচ্ছে। সাধারণত এটা একটা ভাইরাস, তো যে কোনো ভাইরাসের পরে কমন কিছু প্রবলেম আমরা পাই, এটাকে বলে পোস্ট ভাইরাল অ্যাস্থেনিয়া। প্রায় রোগী বলে দুর্বল, ক্লান্তি, টায়ার্ড, খেতে পায় না, মাথা ঘোরায়, ঘুম হয় না, রুচি নাই,
এই ধরনের কিন্তু অনেকে জয়েন্ট পেইন, মাসল পেইন, মাথা ব্যথা এগুলো কিন্তু অনেকেই বলে। এছাড়াও অনেক রোগী আমরা পাচ্ছি দেখা যায় তার কোনোদিন ডায়াবেটিস ছিল না, এবং এখন থেকে ডায়াবেটিস, সুগার হাই আসছে, ডায়াবেটিস দেখা যাচ্ছে, উচ্চ রক্তচাপ ছিল না, এগুলো হচ্ছে। এবং অনেকের লাংয়ে কিন্তু একটা লং টাইম প্রবলেম হচ্ছে, ফাইব্রোসিস হয়ে যায়, সেখান থেকে ওই ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ এই ধরনের প্রবলেম হচ্ছে। এমনকি অনেকে হৃদরোগে কিন্তু আক্রান্ত হচ্ছে না, অনেকে একটা মারাও গেছেন, তারপরেও কারো কারো হৃদরোগের ঝুঁকি কিন্তু থেকে যাচ্ছে। আরো কিছু কিছু রোগী আমরা পাচ্ছি ব্রেনে নিউরোলজিক্যাল প্রবলেম, ওই কোভিড এর সময় দেখা যায় স্ট্রোকে আক্রান্ত হয় এবং ভালো হয়ে যাওয়ার পরেও কিন্তু এই ঝুঁকিগুলো রয়ে গেছে। তবে একটা কথা বলতেই হবে, আপনারা কেউ ভয় পাবেন না, এগুলো সাময়িক, 3 থেকে 6 সপ্তাহের মধ্যেই অধিকাংশ লক্ষণ কিন্তু ভালো হয়ে যায়। সেই জন্য রোগীদেরকে আমি অনুরোধ করব, যারা ভালো হয়ে গেছেন, বাসায় চলে গেছেন, আপনারা অবশ্যই কিন্তু আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখবেন, ফলো আপ রাখবেন, কোনো জটিলতা হলো কিনা সেগুলো ডিটেক্ট করতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা দিলে অধিকাংশ রোগী কিন্তু এর থেকে আপনারা মুক্ত হবেন, ভালো হয়ে যাবেন। সুতরাং কেউ ভয় পাবেন না। তবে ভালো হয়ে গিয়ে কেউ যেন বসে না থাকেন যে আমি তো ভালো হয়ে গেছে আর বোধহয় হবে না, সেটাও ঠিক না। এমনকি এই যে আক্রান্ত হওয়ার পরে তার যে অ্যান্টিবডি ডেভেলপ করে কিন্তু লং টাইম থাকে না, প্রায় দেখা যায় 3 মাস, কোন কোন জায়গায় স্টাডিতে আছে 5 মাস পর্যন্ত থাকতে পারে। তার মানে 3 মাস বা 5 মাস পার হয়ে যাওয়ার পরে তার কিন্তু দ্বিতীয়বার বা তৃতীয়বার আক্রান্তের কিন্তু ঝুঁকিও থাকে। সুতরাং কেউ যেন মনে না করেন আমার তো একবার হয়েই গেল আর তো হবে না, না, এটা কিন্তু ঠিক না। তার কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার হওয়ার কিন্তু ঝুঁকি অবশ্যই থাকতে পারে। সুতরাং এই ব্যাপারেও সতর্ক থাকবেন। বিশেষ করে যারা বয়স্ক মানুষ, 60-এর উপরে এবং কোমরবিডিটি আছে, ডায়াবেটিস আগেরই আছে, হাই ব্লাড প্রেশার, কিডনি লিভারের রোগ, হার্টের রোগ, স্ট্রোকের রোগ, তাদের কিন্তু আরো বেশি ভাবে সতর্ক থাকে। এমনকি যাদের যে লাঙে প্রবলেম, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কাইটিস, সিওপিডি, এমফাইটিস এই ধরনের রোগী যারা আছে, তাদেরকে কিন্তু নিয়মিত আপনাদের ফলো আপ করতে, আপনি কিন্তু খেয়াল রাখবেন। সুতরাং এটা জনগণের জন্য একটাই অনুরোধ, কোভিড আমাদের পিছু এটা ছাড়ছে না, ছাড়বে না, কবে ছাড়বে আমরা জানি না। তারপরেও আমাদেরকে কোভিডের সঙ্গে এমন হতে পারে আমাদের জীবন জীবিকার স্বার্থে কোভিডের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করেই হয়তো আগামী দিনগুলো চলতে হবে। তারপরেও বলবো আমরা স্বাস্থ্যবিধির ব্যাপারে যেন কোনো ক্রমেই কোনো শৈথিল্য প্রদর্শন না করি। জাস্ট সিম্পল মাস্ক পরবো, হাত ধোয়ার চর্চা রাখবো, শারীরিক দূরত্ব। ইভেন হাসপাতালে গেলেও, আউটডোরে গেলে দেখা যায় একেবারে কাঁধের উপরে কাঁধ দিয়ে একেবারে মানুষ, এত ভিড়, কেউ কোনো দূরত্ব মেনটেন, এমনকি যে আমাদের রাস্তাঘাটে দেখেন যে অবস্থা, কেউ কিন্তু মেনটেন করে না। শুধু তাই না, ট্রান্সপোর্টে এই যে বাসে চললে ওই যে হ্যান্ডেলে ধরে একেবারে বাদুর ঝোলার মতো করে মানুষ কিন্তু চলাফেরা করছে, এটা কিন্তু আমাদের সবার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সুতরাং জনগণের জন্য খেয়াল রাখতে হবে, আপনারা অবশ্যই স্বাস্থ্য সচেতন থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এই ব্যাপারে যেন কোনো শৈথিল্য ভাব বা ড্যাম কেয়ার ভাব বা ঢিলে ঢালা ভাব যেন প্রদর্শন না করেন, খেয়াল রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ উত্তম বড়ুয়া। শুধু প্রশ্নটি আপনাকে একটু ধরে রাখতে চাই যে প্রথম দফা আক্রান্ত হওয়া, তার 3-4 মাস বা 5 মাস পর আবার দ্বিতীয় দফা আক্রান্ত হওয়া, এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কোনটি এবং সাধারণ মানুষ বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের জন্য কি পরামর্শ? একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে আসবো, তারপর আমরা সবাই কথা বলার সুযোগ পাবো। নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে রয়েছি। উত্তম বড়ুয়া, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে প্রথম দফা কোভিডে আক্রান্ত হওয়ার পরে 3 মাস 4 মাস বা 6 মাস পরে যখন দ্বিতীয় দফা আক্রান্ত হলো, ভয়ঙ্কর অবস্থা কোনটি? মানে এটি একটি দিক, বা আমাদের মধ্যে একটি বদ্ধমূল, যেহেতু আমার একবার হয়ে গেছে, দ্বিতীয় দফা কোভিডে আক্রান্ত হলে আমার বোধহয় তেমন কিছু হবে না, বা তৃতীয় দফা হলে আমার বোধহয় তেমন কিছু হবে না, এরকম একটি বিষয় আসলে এটি কিনা? আর আমাদের সিনিয়র সিটিজেন যারা আছে তাদের পোস্ট কোভিড প্রস্তুতি বা প্রিপারেশন সেটি কি হওয়া উচিত? উত্তম বড়ুয়া। হ্যাঁ, ধন্যবাদ। আসলে যারা প্রথমবার হয়েছে সকলে মনে করে আমার আর মনে কোভিড হবে না, এটা একটা ভ্রান্ত ধারণা। সাধারণত আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য গবেষণায় পেয়েছি 2 থেকে 4 মাসের মধ্যে আবার হতে পারে। তো অধিকাংশ দেখা গেছে 2 মাসের পর বা 3 মাসের মধ্যে হচ্ছে। আমাদের হাসপাতালে দ্বিতীয়বার আক্রান্ত হয়েছে প্রায় 31 জন।
ডাক্তার, নার্স, একজন যে নিহার আজকে আমাদের স্ক্রিনে আছে, সে একজনের তৃতীয়বার হয়েছে। এখন প্রশ্ন হলো, এটা আরো আমাদের জন্য মারাত্মক ঝুঁকি। আমরা প্রথমবার হওয়ার পরে আমরা যেহেতু দ্বিতীয়বার না হতে পারে, এই যে একটা আমাদের ভিতরে একটা, আমি বলবো হলো একটা ভ্রান্ত ধারণার কারণে আমরা আমাদের ভিতরে প্লাজমা হয়েছে, অ্যান্টিবডি হয়েছে, আরো বেপরোয়া হয়ে যাচ্ছি। এই কি ডাক্তার, কি নার্স, মানে মানুষ সবাই আমরা আর মাস্ক ব্যবহার করছি না, যেখানে সেখানে যাচ্ছি, এরকম একটি বিষয় আমরা পরিলক্ষিত। আরেকটি জিনিস যেটা বলছেন, দ্বিতীয়বার বেশি মানে আরো ক্ষতি হবে না তৃতীয়বার ক্ষতি হবে, এই ব্যাপারে এখনো পর্যন্ত গবেষণায় বলে নাই যে প্রথমবার হলে দ্বিতীয়বার আরো বেশি ক্ষতি হবে বা তৃতীয়বার আরো বেশি হবে। আসলে এটা ডিপেন্ড করছে ভাইরাল লোডের উপরে। অর্থাৎ ভাইরাসের সংখ্যা কতটুকু বেশি হচ্ছে কম হচ্ছে ওইটার উপরেই ডিপেন্ড করে বেশি হচ্ছে কি কম হচ্ছে উপসর্গটি তাই হচ্ছে। যেমন নিহারের ক্ষেত্রে প্রথম দুইবার ভাইরাল লোড ছিল কম, আমরা তার ব্লাড গুলো পরীক্ষা করে গবেষণায় দিয়েছি ডাক্তার সমীর শাহর কাছে। তৃতীয়বার তার কিন্তু ভাইরাল লোড অত্যধিক বেশি, অতএব এখন তার ঝুঁকিটা বেশি। তাহলে প্রথম দুইবার ছিল না। আর সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে যেটি বলবো, আমরা অবশ্যই শীতকাল, আপনাদের যারা সিনিয়র সিটিজেন আছেন তাদেরকে সতর্ক থাকতে হবে। শীতকালে আমরা ফুসফুসের প্রদাহ বাড়তে পারে, আর যদি আপনি অ্যাজমা, সিওপিডি বা অন্যান্য যদি ফুসফুসের আপনি প্রদাহ থেকে থাকেন তাহলে তো আর কথাই নেই, যার কারণে আপনাদের অবশ্যই আপনাদের স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আমাদের একটি সুখের খবর, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন 3 কোটি হলো আমাদের মাস্ক বা বিনামূল্যে আমাদের জনগণের কাছে বিতরণ করবে। আর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছে হলো নো মাস্ক নো সার্ভিস। আমরা যাদের মাস্ক নাই তাদেরকে আমরা সার্ভিস দিতে চাই না। অতএব আমরা সেটি বলবো, সিনিয়র সিটিজেনকে আপনারা সতর্ক থাকবেন। আর আমি ডাক্তারদের কাছে বলবো, আমাদের ডাক্তাররা আমরা সেবা দিতে, আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমরা সেবা দিতে প্রস্তুত। আমাদের ইয়াং ডাক্তাররা, আমরা আসলে আমরা চোর না, আমরা কিন্তু কামলা। আমরা এই কামলা হয়ে আমরা প্রণোদনা নয়, আমাদের আবাসন নয়, আমরা শুধু স্বীকৃতি দেবেন, আমাদের ইয়াং ডাক্তাররা আপনাদের পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ডাক্তার ইকবাল আছেন, ইকবালের সাথে সংযুক্ত হব। ইকবাল নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন যে সব কিছু মিলে অনেক কিছু হয়তো আপনার যোগ করার রয়েছে। ইকবাল, কি যুক্ত করবেন? যে আমি আসলে যেটা বলতে চাচ্ছি, আমার শ্রদ্ধেয় আব্দুল্লাহ স্যার আছেন এবং উনি স্যার যেটা বলছেন, আমাদের যেটা সতর্ক হওয়া করোনা যাতে আমাদেরকে মানে করোনা বিষয়ে যে সতর্কতার কথা স্যার বলেছে সেটা মেনে নেওয়া, মাস্ক পরিধান করা, করোনার প্রোটেক্ট করার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া। কারণ করোনার পাশাপাশি এখন ডেঙ্গু চলে আসছে, সেই বিষয়ে মানে অত্যন্ত সতর্কতার সহিত চলতে হবে। এখন ডেঙ্গু আর করোনার প্রাদুর্ভাব নিয়ে আমাদের নেক্সট পরিস্থিতি যদি আরো কমপ্লিকেশন, জনগণ যদি সতর্ক না হয়, স্যার যেটা বলছেন সেটা আসলে একটা ভয়াবহ পরিস্থিতি ধারণ করতে পারে। এবং পোস্ট কোভিড যে সিমটম গুলো নিয়ে আসতেছে, যে যাদের করোনা আক্রান্ত হওয়ার পরে অনেকেই প্রেশার, নতুন করে প্রেশার দেখা দিচ্ছে, ডায়াবেটিসের দেখা দিচ্ছে, নতুন করে অনেকের কিছু শর্ট টার্ম মেমোরি লসের সমস্যা দেখা দিচ্ছে, কারো কারো দুর্বলতা বেশি হচ্ছে, মাসেল পেইন হচ্ছে, মাথা ব্যথা বা হেডেক বা মাইগ্রেন পেইন হচ্ছে, এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। এবং কারো কারো ক্ষেত্রে যাদের পোস্ট কোভিড ম্যানেজমেন্ট ভালো না আছে, তাদের শ্বাসকষ্টটা রয়ে যাচ্ছে, লাংসের ফাইব্রোসিস বেশি হচ্ছে। সো এই জনগণ অ্যাওয়ারনেসটা আমরা অত্যন্ত কম। অন্যথায় কিন্তু আসলে আমরা ডাক্তারের সেবা দিব ঠিকই, কিন্তু জনগণের যে আক্রান্ত হয় সেটা কিন্তু বেড়ে যাবে। আমাদের শ্রদ্ধা আব্দুল্লাহ স্যার এবং আমাদের স্যার কিন্তু বারবার বলতেছেন যে জনগণের সতর্কতা কিন্তু অত্যন্ত জরুরি। আমাদের আক্রান্ত হওয়ার হারটা আসলে যে ভাইরাল লোডের উপর ডিপেন্ড করে, এটা সত্য কথা। কারণ এটা কিন্তু স্পেসিফিক কোনো ম্যানেজমেন্ট বা কোনো বিধিনিষেধ মেনে চলতেছে না যে আমার একবার হইলে আর হবে না। অনেকেরই কিন্তু একাধিকবার হচ্ছে। সেটাই খাওয়া মানুষ, গ্রামে গঞ্জের মানুষ তাদের ক্ষমতা বেশি, কারণ তাদের হয়তো আমাদের আক্রান্ত কম হচ্ছে, কিন্তু এটা যদি অসতর্ক আসলে যে কথা বলছিলাম যে ইকবাল, আবারও আসবো আপনার কাছে। আমরা একেবারে শেষ ধাপে রয়েছি, সবাইকে একটু সুযোগ দিতে চাই। বিশেষ করে আমাদের সঙ্গে যেমনটা আমরা বারবার বলছিলাম যে নিহার রঞ্জন দাস রয়েছেন। নিহার, 1 মিনিট আপনি সময় পাবেন, কি যুক্ত করবেন? আমি আসলে যে বিষয়টা যুক্ত করতে চাই যে আমাদের
এই কাজের স্বীকৃতির কথা আমরা যারা বলছিলাম যে মন্ত্রণালয় এবং অধিদপ্তরকে আমাদের আসলে কাজের স্বীকৃতি দেওয়া উচিত। একটি বিষয় না বললেই নয় যে আমরা 33 বিসিএস এ যোগদান করে আমরা আমাদের চাকরির 6 বছর অতিবাহিত করেছি। 5 বছর পরে আমাদের যে পদোন্নতিটা পাওয়ার কথা 6ষ্ঠ গ্রেডের, প্রায় 1009 জনের আমরা পদোন্নতির ফাইল মন্ত্রণালয়ে পাঠিয়ে রেখেছি, কিন্তু সেই পদোন্নতিটা এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। এই কোভিড সিচুয়েশনে কিন্তু সবাই পদোন্নতি পেয়েছে, একমাত্র স্বাস্থ্য বিভাগ পদোন্নতি বঞ্চিত হয়ে আমরা এই জায়গাগুলোতে পড়ে আছি। এই কোভিড সিচুয়েশনেও আমাদের যে এইভাবে বঞ্চিত করা হচ্ছে, এই জিনিসগুলো আসলে আমাদের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন। অসংখ্য ধন্যবাদ। আমরা দীপঙ্করের কাছে যাব। দীপঙ্কর একেবারে শেষভাবে রয়েছে। আব্দুল্লাহ স্যারকে দিয়ে আমি অনুষ্ঠান শেষ করব, শেষ কথা তার হবে। তার আগে আপনার যদি কিছু যোগ করার থাকে, কারণ ইতিমধ্যেই নো মাস্ক নো সার্ভিসের কথা বলেছেন দীপঙ্কর, আমাদের সঙ্গে উত্তম বড়ুয়া সেটি বলেছেন। অন্যদিকে প্রত্যন্ত অঞ্চলে মাস্কের বিষয়টি বলা হচ্ছে যে যতদিন না পর্যন্ত একটা কার্যকর টিকা না আসে বা সেই টিকা এলেও সেটি কতটা কার্যকর, নানান ধরনের হিসেব নিকেশ রয়েছে। সব কিছু মিলিয়ে শেষ কথা আপনার কি হবে দীপঙ্কর? শেষ কথা হিসেবে বলতে চাই, আমরা যখন কোভিড মোকাবেলা করা শুরু করলাম, আমাদের ডাক্তার বা আমাদের ফোর্স বাহিনী এদের সবাইকে বলা হচ্ছিল ফ্রন্টলাইন ফাইটার্স। আমার হিসেবে এখন এই ফ্রন্টলাইন ফাইটার্স এর সংজ্ঞাটা মনে হয় চেঞ্জ করার সময় চলে এসেছে। যেহেতু আমাদের কোভিড এখন কমিউনিটিতে ছড়িয়ে গেছে সারা দেশে, আমার মতে এখন আমাদের দেশে প্রত্যেকটি মানুষকে ফ্রন্টলাইন ফাইটার্স হতে হবে। আমরা প্রত্যেকটি মানুষকে ফ্রন্টলাইন ফাইটার্স বলবো, কারণ তারা যদি ফ্রন্টলাইন ফাইটার্স এর মতো করে বিধিগুলো মানেন, মাস্ক ব্যবহার করেন, তারা কিন্তু প্রত্যেকেই এই কোভিড মোকাবেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন। তাই এই ফ্রন্টলাইন ফাইটার্স উপাধিটুকু শুধু ডাক্তারদের জন্য না রেখে আমি আশা করব আমাদের দেশে প্রত্যেকটি মানুষ এই ফ্রন্টলাইন ফাইটার্স এর রোল পালন করবেন। তাহলে আমরা শীতে সামনে যেই কোভিড এর একটা বড় ওয়েভ আমরা আশঙ্কা করছি, এই ওয়েভটাকে আমরা আশা করি সবাই মিলে খুব ভালোভাবে মোকাবেলা করতে পারবো। তাতে অনেক মানুষের প্রাণ বাঁচবে, আমরা দেশের অনেক প্রাণ সম্পদকে রক্ষা করতে পারবো, আমাদের অনেক শিক্ষকের সান্নিধ্য আমরা আরো ভালোভাবে পাবো এবং আমরা সবাই মিলে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। অসংখ্য ধন্যবাদ দীপঙ্কর আপনাকে। আমরা শেষ করব, শেষ কথা হবে ডাক্তার ABM আব্দুল্লাহ স্যারের। স্যার, শেষ কথা কি হবে আপনার? না, শেষ কথা ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমেই শেষ কথার একটা অবশ্য বলতেই হবে যে আপনি এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনাকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি। কারণ আপনার কথার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জনগণও কিন্তু জানতে পারছে যে আমরা ডাক্তাররা আসলেই মানুষের সেবা দিচ্ছি, দিয়ে যাব ভবিষ্যতে যত দুর্যোগপূর্ণ অবস্থাই হোক। কারণ ডাক্তারদের কিন্তু মানুষ শুধু অনেক সময় সবার দোষ দিব না, অনেকেই খারাপ চোখে দিয়ে গালাগালি করে, ডাক্তার ভালো করে দেখে না, কথা শুনে না, রোগীর গায়ে হাত দেয় না, এইসব কথাবার্তা পার্সেন্টেজ এরকম কথাবার্তা কিন্তু বদনাম আমাদের আছে। কিন্তু 2-4 জন হয়তো বা করে, কিন্তু আমাদের অধিকাংশ ডাক্তারই কিন্তু আমাদের মন মানসিকতা মানুষকে সার্ভিস দেওয়ার জন্যই আমরা প্রস্তুত, যত দুর্যোগপূর্ণ অবস্থাই হোক। করোনার কথা আগেই বলছি আমি, শুরুতে একটু ভয়ে আমরা ভয় পেত, সবাই ভয় পেত, কারণ ভয় তো কোনো অন্যায় না, মানুষ তো মানুষের ভয়, কারণ অনেক কিছু আমরা জানতাম না। এখন আমরা যথেষ্ট, আমি মনে করি আমাদের ডাক্তার না সবাই আমরা দক্ষ, আমরা মানুষকে সেবা দিচ্ছি, দিয়েই যাব। জনগণের জন্য একটাই কথা যে আমরা কিন্তু আপনাদের পাশে আছি, আপনাদের পাশেই থাকবো, ছিলাম, ভবিষ্যতে আমরা সার্ভিস দিয়েই যাব। এবং আপনারা শুধু খেয়াল রাখবেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের রহম করবেন, আল্লাহর রহমতে আমরা এগুলো যেগুলো করে যাচ্ছি এভাবেই করব। আপনাদের জন্য একটাই অনুরোধ, স্বাস্থ্যবিধির ব্যাপারে যেন আপনারা কোনো শৈথিল্য প্রদর্শন না করেন। খুব সহজ কথা, মাস্ক অবশ্যই পরবেন, হাত ধোয়ার চর্চা চালু রাখবেন, শারীরিক দূরত্বটা মেইনটেইন করবেন, অবশ্যই মনোবল হারাবেন না, আত্মবিশ্বাস রাখবেন, আপনারা সচেতন থাকবেন। আমি মনে করি যে আমরা, কারণ যেহেতু বৈশ্বিক সমস্যা, সারা পৃথিবী মানুষ ফাইট করছে, আমরাও ফাইট করছি, আমরা মনে করি যে আমরা যত দুর্যোগ অবস্থায় থাকুক, করোনা হয়তো ছিল, আছে, ভবিষ্যতে কবে যাবে আমরা জানি না, আমরা ততদিন পর্যন্ত আমাদের জীবনও চলবে, জীবিকাও থাকবে, করোনার সঙ্গে ফাইট করেই সামঞ্জস্য রেখেই আমরা এইভাবে আমরা চালিয়ে যাবো আমাদের বাকি সময়গুলোকে, ভবিষ্যৎগুলোকে আমরা যেন আমাদের জাতিকে, আমাদের মানুষকে মোটামুটি সুস্বাস্থ্য দিয়ে রাখতে পারি, তারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, করোনার সংক্রমণ থেকে বাঁচেন, মৃত্যুর ঝুঁকিতে যেন আমরা করোনাতে এই জন্য আমাদের কামনা থাকে দেশবাসীর প্রতি। এই দাবিটা আমার রইলো, এই অনুরোধটা আমার রইলো। আপনারা কিন্তু অবশ্যই স্বাস্থ্যবিধি মানবেন, আমরা অবশ্যই সচেতন থাকবো। অসংখ্য ধন্যবাদ দর্শক। এই অনুষ্ঠানটি রাত 1:10
পুনঃপ্রচারিত হয় আপনারা জানেন। আবারও মনে করিয়ে দিচ্ছি, আবারও সঙ্গে সঙ্গে এটাও মনে করিয়ে দিচ্ছি যে খবরের আপডেট পেতে চোখ রাখুন প্রিয় ATN নিউজের পর্দায়।